চুপ। Assalamu alaikum and hello everyone. A very good evening to all of you who joined us today. আমাদের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ইশরাক জামান। এডভাইস প্রেজেন্টস লাইভ উইথ ইয়েস সিরিজের প্রথম পর্বটি হয়তো আপনারা সকলেই দেখেছেন। তবে আমাদের আজকের এই দ্বিতীয় এবং শেষ পর্বটি একটু ভিন্ন ধরনের। আজকে আমাদের অতিথিরা কেএল ইয়েস প্রোগ্রামের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে নানা গল্প শেয়ার করবেন এবং পাশাপাশি বাংলাদেশে ফিরে আসবার পরবর্তী সময়ে বিভিন্ন অ্যালামনা অ্যাক্টিভিটিস সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। শুরুতেই ডেকে নিতে চাই আজকের আমাদের গেস্টকে। আজকে আমাদের সঙ্গে আছেন মেরিয়ান পৃথ্বী গমেজ আপু, যিনি 2019-20 ইয়েস অ্যালামনাই এবং আমাদের সঙ্গে আরো একজন জয়েন করবেন, উনিও একজন ইয়েস অ্যালামনাই। কিছুক্ষণ পরে আমরা হয়তো তখন ওনাকে ডেকে নিব। তো মেরিয়ান আপু, আপনাকে স্বাগতম। কেমন লাগছে আজকে এখানে এসে? থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আশা করি আপনারা এই লাইফটাকে এনজয় করবেন আর হোপফুলি আই কুড কনভে সাম ইনফরমেশনস অ্যাবাউট আওয়ার ইয়েস প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি। তো প্রথমেই আমি মেরিয়ান আপুর কাছে জানতে চাইবো যে এই ইয়েস প্রোগ্রামটির সাথে আপনার পরিচয় কখন হয় এবং আহ, ঠিক কিভাবে সেই পরিচয়টি হয় এবং সেই যাত্রাটি সম্পর্কে একটু জেনে নিতে চাই শুরু। সো আমি এই ইয়েস প্রোগ্রামের কথা 2019 সালে জানতে পারি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। সেও এই ইয়েস প্রোগ্রামে অ্যাপ্লাই করছিল। তো ওর অলরেডি ওই সময় প্রবাবলি ফর্মস ফিল আপ করা হয়ে গিয়েছিল, কিছু সিগনেচার বাকি ছিল। দেন আই ওয়াজ লাইক হোয়াট আর ইউ ডুইং, মানে কি হচ্ছে এই জায়গায়। দেন সে আমাকে বললো যে 1 বছরের জন্য সে আমেরিকায় যেতে পারবে অ্যাজ এন এক্সচেঞ্জ স্টুডেন্ট, অ্যান্ড দ্যাটস লাইক টোটালি ফ্রি। অ্যান্ড দ্যাট রিয়েলি গট মাই ইন্টারেস্ট পিকড, অ্যান্ড আই ওয়াজ লাইক আমিও করতে চাই। আই মিন ওয়াই নট, 1 বছর ফ্রি আমেরিকায় যাব, কেন করব না। তো তখন ওই সময় যেহেতু টিনেজার ছিলাম, তখন মনে হতো, মানে টিনেজার বলতে একটু একটা স্বপ্ন থাকে, যেমন আমেরিকায় যাব, আমার একটা হোস্ট ফ্যামিলি হবে, একটা স্কুলে যাব। তখন মনে হতো তখন আর কি যে হয়তো এটা কখনো পসিবল না। বাট যখন ইয়েস প্রোগ্রামের কথা জানতে পারলাম, তখন মনে হলো যে না, দ্যাটস পসিবল থ্রু ইয়েস প্রোগ্রাম। তো তখন আমি অ্যাপ্লাই করেছিলাম হয়তো ডেডলাইনের 2 দিন আগে, যেহেতু জানতে পেরেছি আমি খুব লেটে। বাট অ্যাপ্লাই করার পরেও আমার ফর্মটা সিলেক্টেড হয়। ওকে, আপনি তো তাহলে লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেন্ট। সো হ্যাঁ। কংগ্রেচুলেশনস। But yeah, obviously, that's an amazing experience to spend those couple of years in the United States. So, আমি যদি একটু সিলেকশন প্রসেসের দিকে যেতে চাই, যে আপনার সেই সিলেকশন প্রসেস সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কি ছিল এবং হাউ ডিড ইউ গেট থ্রু অল অফ দোজ সিলেকশন প্রসেসেস? তো একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। সো অ্যাজ এ স্টুডেন্ট এই কম্পিটিশনের জগৎটা আমার জন্য কখনোই অপরিচিত কোনো জায়গা ছিল না। আমি সবসময় কিছু না কিছু নিয়ে কম্পিট করতে খুব পছন্দ করতাম। আর এই ক্ষেত্রে আমার কম্পিটিশনের উদ্দেশ্য ছিল যে আমি আমেরিকায় যাব। তো যেহেতু ছোটবেলা থেকে বাংলাদেশের ব্যাপারে আমার অনেকটাই জ্ঞান ছিল, তাও চেয়েছিলাম যাতে কোনো রিগ্রেট না থাকে যে এটা আমার জানা হলো না। তো যখন ইন্টারভিউ পর্ব, মানে প্রথম যে ইন্টারভিউ, যেটা কিনা আমাদের ফোন ইন্টারভিউ হয়, তার আগে আমি বাংলাদেশের ব্যাপারে জেনারেল যে জ্ঞান, যেমন আম, কয়টা ঋতু আছে, তারপরে আমাদের আহ যুদ্ধের যে সময়গুলো কি হয়েছিল, এইসব জিনিসপত্র আমি একটু গো থ্রু করলাম। তো ওইটার পরে আমাদের একটা রিটেন এক্সাম হলো, যেখানে একটা এসে রাইটিং ছিল আর লিসেনিং ছিল। তো এই ক্ষেত্রে আমি করেছি কি, ইউটিউবে গিয়ে আইএলটিএস টেস্ট যেভাবে নেয় ইউজুয়ালি, যেহেতু লিসেনিং ছিল, সো আই ওয়াজ লাইক কি হতে পারে। দেন আমি আইএলটিএস টেস্টে যে ইউটিউব ভিডিওগুলো ছিল, আমি সেটা দিয়ে আমি প্রিপারেশন নিয়েছি। অবভিয়াসলি ইটস নট দ্যাট তোমাকে ওভাবেই প্রিপারেশন নিতে হবে, ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু। বাট আমার ক্ষেত্রে মনে হচ্ছে আই জাস্ট ডিডন্ট ওয়ান্ট টু লেট ইট গো। আই ওয়াজ গোনা গিভ ইট মাই বেস্ট, তো এরপরে ছিল ভাইবা, মানে সামনাসামনি বসে কথা বলা, একটা গ্রুপ ইন্টারভিউ বলে যেটাকে। তো এই ক্ষেত্রে হোয়াট আই ফোকাসড ওয়াজ অন মাই পার্সোনালিটি, যে ইফ আই এম কনসিডারেট, যেহেতু একটা গ্রুপ ইন্টারভিউ, সে তো অনেক মানুষের সাথে আমার ওখানে কথা বলতে হবে। সো আমি দেখছিলাম যে ইফ আই এম গিভিং দ্য আদার পার্সন চান্স, ইফ আই এম বিং পোলাইট ওয়েন আই এম টকিং। তো এইসবের ক্ষেত্রে আমি একটু ফোকাস করলাম ভালোভাবে। তো এই যে ইন্টারভিউ যে সেশন গুলা, এখান থেকে আমি একটা জিনিসই শিখলাম যে এডুকেশন ইজ
এডুকেশনে যে সবসময় ইম্পর্টেন্ট সেটা কিন্তু না, হাউ উই প্রেজেন্ট আওয়ার সেলফ টু আদার্স, হাউ উই কনভে আওয়ার ম্যানার্স এন্ড এভরিথিং, সেটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ফর অল দোজ শেয়ারিং অল দোজ ইনসাইটস। এবং আপনার কথা শুনতে শুনতে আমার একটি প্রশ্ন জাগলো মনের মধ্যে যে আমরা হয়তো যারা ন্যাশনাল কারিকুলামে পড়ি বা বাংলাদেশের ন্যাশনাল কারিকুলামে যেসব ছাত্ররা আছি, তো আমরা তো ছোটবেলা থেকে যে ধরনের ইংলিশ কনভেনশনস বা প্যারাগ্রাফ কম্পোজিশন যেভাবে আমরা শিখে এসেছি, সেটার সাথে কিন্তু ইউএস অ্যাপ্লিকেশন বা কেএলইএস প্রোগ্রামের অ্যাপ্লিকেশন এসে গুলোর ফরম্যাটটা একটু ডিফারেন্ট, উইচ ইজ হ্যাঁ। একটু পার্সোনাল। সো সেই ক্ষেত্রে আপনি যারা অ্যাপ্লিকেন্টস আছে, প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস দিবেন, এবং আপনি ঠিক কোন প্রসেসটি ফলো করেছিলেন এসএ রাইটিং এর ক্ষেত্রে? আচ্ছা, যেহেতু আমাদের কারিকুলাম ডিফারেন্ট, আমাদের লেখার স্টাইল ডিফারেন্ট, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের, সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমি জেনারেল যে মেথডটা যেটা ফলো করেছি আমি সব এসের ক্ষেত্রেই, শুধু বাংলা না ইংলিশও, সেটা হলো যে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ যে আমি কি নিয়ে কথা বলবো, তারপরে দেন দের ইজ লাইক 2 to 3 ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ যে আমি আসলে যে এটা নিয়ে কথা বলবো এটা একটু ব্রডলি এক্সপ্লেন করলাম, তারপর আমি লাস্টে একটা কনক্লুশন দিলাম। ওয়েল, ইন দিস কেস ওয়ার্ড কাউন্টস ডাজন্ট রিয়েলি ম্যাটার, মানে যদি বেশি হয় অবভিয়াসলি বেশি করব না, ছোটর মধ্যেই যেটা বলতে চাচ্ছি সেটা এই 3 থেকে 4টা প্যারাগ্রাফের মধ্যে কনভে করা, ইটস প্রিটি ইজি। আর এটা বাংলার ক্ষেত্রেও ইউজ করা পসিবল, ইংলিশের ক্ষেত্রেও ইউজ করা পসিবল। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইউর সাজেশনস। সো আমি আরেকটু জানতে চাই যে আপনি যে বছর অ্যাপ্লাই করেন সে বছর বাংলাদেশ ঠিক কয়জন অ্যাপ্লিকেন্ট ছিল, এবং কম্পিটিশনের লেভেলটা ঠিক কেমন ছিল, সো দ্যাট মানে যারা এখন প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস আছে তারা যেন কম্পিটিশনের লেভেলটা জেনে নিজেদেরকে আরো ভালোভাবে একজন কম্পিটেন্ট অ্যাপ্লিকেন্ট হিসেবে প্রিপেয়ার করতে পারে। আহ, আমি যখন অ্যাপ্লাই করেছি তখন প্রবাবলি ইট ওয়াজ মোর দ্যান 2500 অ্যাপ্লিকেন্টস, আমার যতদূর মনে পড়ে। দ্যাট ওয়াজ লাইক দ্য প্রিলিমিনারি প্রসেস, যে ফার্স্টে যখন অ্যাপ্লিকেশন দেয়, তারপরে অ্যাপ্লিকেশন থেকে সিলেক্ট করার পরে কতজন ছিল আই এক্স্যাক্টলি ডোন্ট রিমেম্বার, বাট যখন আমি রিটেন ভাইবা দিতে গিয়েছিলাম ইট ওয়াজ এ প্রিটি লং লাইন, মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, মানে প্রচুর কম্পিটিশন ইফ আই সে লাইক দ্যাট। কারণ পুরা বাংলাদেশ থেকে, যেমন আমার নিজের ব্যাচই চিটাগং থেকে ছিল, সিলেট থেকে ছিল, ময়মনসিং থেকে ছিল, বরিশাল থেকে ছিল, লাইক দেয়ার ওয়ার লাইক আ লট অফ পিপল অল ওভার বাংলাদেশ, সো দ্য কম্পিটিশন ইজ প্রিটি হাই। ইয়া, এক্স্যাক্টলি। সো অ্যাকচুয়ালি ভালো কিছু পেতে হলে অবভিয়াসলি মানুষকে একটা কম্পিটিটিভ হ্যাঁ। গ্রাউন্ডের মধ্য দিয়ে অবভিয়াসলি যেতে হবে। সো যারা অ্যাপ্লিকেন্টস আছো, প্রিপেয়ার ইয়োর সেলফ টু গিভ দ্য বেস্ট শট। সো আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সম্পূরক প্রশ্ন, যেটি হলো যে আমি শুনেছি যে আম, যারা এখান থেকে যাদেরকে ইয়েস প্রোগ্রামে পাঠানো হয়, সো তাদেরকে আগে থেকেই স্টেটটা ডিভাইড করে দেওয়া হয় বাংলাদেশ থেকে। সো এই স্টেট ডিভিশনের ক্ষেত্রে কি যারা অ্যাপ্লিকেন্টস থাকে তাদের কোনো প্রেফারেন্সের জায়গা থাকে, বা তারা যদি প্রেফার করে কোনো একটা পার্টিকুলার স্টেট, বা তাদের যদি সেখানে কোনো রিলেটিভস থাকে বা পরিচিত কেউ থাকে, সেটাকে যদি তারা প্রেফার করে, তো সেক্ষেত্রে কি এটা খুব একটা কাজে দেয়, বা সেই ধরনের মানে গ্রাউন্ড কি থাকে কোনো অ্যাপ্লিকেন্টের যে মানে প্রেফারেন্স গুলো জানানোর ক্ষেত্রে? ওয়েল, ইউজুয়ালি যেহেতু আমি বলেছি যে ইটস লাইক ইউ আর গেটিং আ স্কলারশিপ, লাইক 100% স্কলারশিপ, তো ওইখানে গিয়ে সব স্টুডেন্টরা একটা হোস্ট ফ্যামিলির সাথে থাকে। সো ইন দিস কেস যারা হোস্ট করে দে আর ইউজুয়ালি ভলেন্টিয়ারিং টু ডু দিস। তো যদি আমরা প্রেফারেন্স দিই, ফর এক্সাম্পল আমি যদি বলি আমি লস ভেগাসে থাকতে চাই, বা লাস ভেগাসে আমি যদি থাকতে চাই, এটা হলো গিয়ে আমার প্রেফারেন্স, আর ওখানে যদি কোনো হোস্ট ফ্যামিলি না পাওয়া যায়, দেন ইটস নট পসিবল টু হোস্ট দ্যাট স্পেসিফিক স্টুডেন্ট, প্লাস আমরা কিন্তু ফ্রিতে যাচ্ছি, আই এম নট পেইং এনিথিং। So in that case, we really don't have that option, but usually we do end up having a very good host family, যেটা কিনা আমাদের প্লেসমেন্ট অর্গানাইজেশন আমাদের জন্য ঠিক করে দেয়। So it's like there are different sections in the form, যেটা কিনা আমরা প্রথমে কথা বলেছি, প্রথম লাইভে কথা বলেছিলাম ফর্মের ব্যাপারে। তো ওই জায়গায় লেখা কিছু কিছু কোয়েশ্চেন আছে, যেমন হোয়াটস মাই ফেভারিট এন্ড এভরিথিং। তো ওই অনুযায়ী তো হোস্ট ফ্যামিলি স্টুডেন্টদের সিলেক্ট করে যে হুম দে ওয়ান্ট টু বি ওয়েলকাম ইন দেয়ার হাউস, রাইট? তো ওই অনুযায়ী হলো গিয়ে আমাদের প্লেসমেন্টটা হয়। ইউজুয়ালি উই ডোন্ট হ্যাভ দ্যাট অপশন টু লাইক গো অ্যান্ড চুজ। আচ্ছা। তো ইয়া, প্রিটি আন্ডারস্ট্যান্ডেবল। সো সো ইয়েস প্রোগ্রামে যে প্লেসমেন্ট অর্গানাইজেশনের কথা বললেন আপনি, সো এই বিষয়টি নিয়ে যদি আরেকটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, যেমন আমি বলেছিলাম যে
আমরা যদি এটা জেনারেলি চিন্তা করি যে একটা ফ্যামিলির সাথে যদি আমি থাকি, অবভিয়াসলি কম্প্যাটিবিলিটি ইটস লাইক এ বিগ ডিল। যদি আমার ওই ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড না হয়, সেই ফ্যামিলির সাথে থেকে আমি নিজেও মেন্টালি মানে ভালো থাকতে পারবো না, আবার ফ্যামিলিটাও ভালোভাবে আমাকে নিতে পারবে না, রাইট? সো ইন দিস কেস যে ফর্ম, যেটা কিনা একদম লাস্টে ফর্মে অনেক কিছু লেখা থাকে, লাইক হোয়াটস মাই ফেভারিট ফুড, ফেভারিট অ্যাক্টিভিটিজ এন্ড এভরিথিং। তো ওইগুলো যে যাতে স্টুডেন্টরা অনেস্টলি অ্যান্সার করে, বিকজ হোস্ট ফ্যামিলিরা ওইটাই দেখে, if that matches with their activity and if they like that, তখন গিয়ে স্টুডেন্টরা ওই প্লেসমেন্ট অর্গানাইজেশন থেকে স্টুডেন্টদের সিলেক্ট মানে সিলেক্ট করে হোস্ট ফ্যামিলিরা। সো প্লেসমেন্ট অর্গানাইজেশন যেটা ইটস লাইক এ ভেরি ওকে, সো প্লেসমেন্ট অর্গানাইজেশন থেকে একজন মেম্বার থাকে যাকে আমরা বলি লোকাল কোঅর্ডিনেটর। তো এই লোকাল কোঅর্ডিনেটর যে স্টুডেন্ট যে কোনো যে স্টেটে থাকে, সে লোকাল কোঅর্ডিনেটর সে স্টুডেন্টদের ইউজুয়ালি গাইড করে ফর লাইক দ্য হোল ইয়ার। যেমন কোনো লাইক ফ্যামিলিগত যদি কোনো প্রবলেম থাকে, যদি স্কুলের সাথে কোনো প্রবলেম থাকে, মেডিকেল প্রবলেম থাকে, ইটস লাইক আ গাইড দ্যাটস লাইক অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। তো এর জন্য প্লেসমেন্ট অর্গানাইজেশন এটা আমেরিকান কাউন্সিলরেই অনুমোদিত। যেমন ফর এক্সাম্পল আই ওয়াজ প্লেসড বাই সিআইইই, আমার প্লেসমেন্ট অর্গানাইজেশনের নাম ছিল সিআইইই। এরকম আরো অনেক নাম আছে, যেমন আইউসা, বিএফএফ, আইরিস, প্যাক্স, এরকম বিভিন্ন প্লেসমেন্ট অর্গানাইজেশন আছে যেখান থেকে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় প্লেসড হয়। আর এই প্লেসমেন্ট অর্গানাইজেশনের আন্ডারেও কিন্তু অনেক অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে আদার দেন ইয়েস। সো দে আর প্রিটি এক্সপিরিয়েন্সড অ্যান্ড দে আর প্রিটি গুড at হ্যান্ডলিং স্টুডেন্টস ইন দিস কেস। Yeah, pretty amazing. So, ধন্যবাদ সেটি শেয়ার করার জন্য। অবভিয়াসলি যারা দেখছে হয়তো তারা এইসব ব্যাপারগুলো, এই ইনট্রিকেট ডিটেলস গুলো নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যখন এই অ্যাপ্লিকেশন প্রসেসটার মধ্য দিয়ে যায়। সো অবভিয়াসলি থ্যাংক ইউ ফর অ্যান্সারিং দোজ কোয়েশ্চেন্স প্রিটি কম্প্রিহেন্সিভলি। সো আপনাদের প্রত্যেককেই তো এক বা একাধিক হোস্ট ফ্যামিলিতে রাখা হয় সাধারণত। এই ফ্যামিলিগুলোর সাথে একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে কিভাবে বন্ডিংটা করে, বা তারা কতটুকু ওয়েলকামিং থাকে টু make the environment friendly for the international students who are coming from different parts of the world. So, এবং সেই বিষয়ে যদি একটু বলতেন, এবং আপনার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্সেস বা মেমোরিজ যদি থাকে সেই পোস্ট পার্টিকুলার আপনার হোস্ট ফ্যামিলির সাথে, যদি সকলের উদ্দেশ্যে শেয়ার করতেন। আম, আমি যদি আমার হোস্ট ফ্যামিলির কথা বলি, ইটস লাইক আ লট অফ মেমোরিজ। বলতে শুরু করলে হয়তো এক সপ্তাহ লেগে যাবে, মানে এত মেমোরিজ আছে আমার। সো ছোট করে যদি আমি বলি যে আমরা ঘুরতে যেতাম খুব, মানে আমার যে হোস্ট মম ছিল, শি ওয়াজ ভেরি ফন্ড অফ গোয়িং টু ট্রিপস এন্ড এভরিথিং। সো আমি যখন প্লেন থেকে ফার্স্টে ল্যান্ড করি, মানে লাইক প্ল্যান করে আমরা গাড়িতে উঠলাম টু গো হোম এন্ড গেট থিংস সেটল, she was already giving me an agenda যে কি কি করতে হবে, কোথায় যাব, কোথায় ঘুরতে নিয়ে যাবে। I was so overwhelmed. I'm like আমি মাত্র নামছি প্লেন দিয়ে and we are already uh already starting to have all these plans and trips, and it was pretty nice and I was pretty happy যে এরা আমাকে এত মানে you know এত আন্তরিক ভাবে আমাকে ওয়েলকাম করলো। আমি তো ফার্স্টে ভাবছি আরে কি অকওয়ার্ড হয়ে যাবে, বাট she was talking to me as if I was her own child, and I was like okay এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, বাট আই ওয়াজ প্রিটি হ্যাপি। আদার দেন দ্যাট আমার ফেভারিট মেমোরি হলো গিয়ে যে আফটার আ লং ডে, ইউজুয়ালি উই হ্যাড স্কুলস এন্ড অফিসেস, আমরা আমাদের কাজ করতাম সারাদিন, বাট রাত্রিবেলায় ফ্যামিলির সাথে আমরা একসাথে বসে আমরা ডিনার করতাম, আমরা মুভি দেখতাম, হাসাহাসি করতাম। এটা মানে খুবই একটা ভ্যালুয়েবল সময় ছিল আমার লাইফ। আই রিয়েলি মিস ইট, ইট ওয়াজ লাইক আ বন্ডিং টাইম বিটুইন আস। ইয়া, অ্যামেজিং। সো আসলে আমাদের প্রতিটা জার্নিতেই তো আমরা অনেক মেমোরিজ ক্রিয়েট করি, অনেক এক্সপিরিয়েন্সেস আমাদের সাথে করে ক্যারি অন করি সামনের দিনগুলোতে আরো বেশি রিফ্লেক্ট করার জন্য। সো অবভিয়াসলি দিস আর অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস ফ্রম ইয়োর সাইড, এন্ড আমি আশা করি যারা এই প্রোগ্রামে যাবে সকলেই মেরিয়ান আপুদের মতো এই প্লেজেন্ট এক্সপিরিয়েন্স গুলো পাবে। সো হোস্ট ফ্যামিলি সম্পর্কে আমরা জানতে পেলাম, এবং আপনার আপনার হাই স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি ছিল, এবং কোন কোন সেক্টরে আপনি কাজ করেন? সাধারণত আমি দেখি যে আমেরিকান হাই স্কুল স্টুডেন্টসরা অনেক বেশি কমিউনিটি সার্ভিসে ইনভেস্টেড থাকে। তাদের হাই স্কুল থেকে তাদেরকে কমিউনিটি সার্ভিস, স্পোর্টস, মডেল ইউএনস বা যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাধারণত হাই স্কুলাররা করে সেসব অনেক বেশি এনকারেজ করা হয়। সো আপনি যেহেতু একটা ইউএস হাই স্কুলে পড়েছেন, সো
আপনি কি ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলেন এবং আপনাকে তারা কি ধরনের এনকারেজমেন্ট বা মোটিভেশন দিত, তো ওইসব ব্যাপারে যদি একটু শেয়ার করতেন। Acha. So about that, so we pretty much had watched some of the movies যে স্কুলে গিয়ে মারামারি করে সেরকম অনেক মুভিজ আছে এখন আমরা দেখি, খুব এক্সাইটিং মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওই জায়গায় ওরকম না। ওই জায়গায় পিপল মোস্টলি ফোকাস অন not just education but also in extracurricular activities, as you said, like um sports, gym, then um cooking, music, dance, এরকম। So in my case আমি theater music নিয়েছিলাম because music has been with me throughout my whole life. So it was pretty fun because আমাদের মিউজিক যে ক্লাবটা ছিল আমাদের ওই জায়গায়, ওখান থেকে বিভিন্ন ট্রিপসে আমাদের নিয়ে যেত ফর ফর কনসার্টস এন্ড এভরিথিং। So that's that. And I also used to play volleyball when I was in America because বাংলাদেশে এরকম কোনো সুযোগ আমি পাইনি, so I was like, কেন না ভলিবলটা খেলি। তো ওই জায়গায় ইউজুয়ালি যদি স্কুল টিম জয়েন করে যারা স্টুডেন্টরা, দে ইউজুয়ালি গেট টু প্লে উইথ ডিফারেন্ট স্কুলস, লাইক ইটস লাইক আ কম্পিটিশন বিটুইন দেম। প্রত্যেক সপ্তাহে এরকম গেমস হেল্ড করা হয় যেখানে two school teams come together and play, and then there's cheerleading, and then there's as I said, cooking classes, journalism, and many others. আর আপনি যে বলেছিলেন ভলেন্টিয়ারিং কথা, ভলেন্টিয়ারিং অ্যাকচুয়ালি আমাদের স্কুল থেকে ইউজুয়ালি না, আমি করেছিলাম কি সাইডে, বিকজ ইট ওয়াজ ওয়ান অফ আর রিকোয়ারমেন্টস অফ দ্য প্রোগ্রাম যে আমরা ভলেন্টিয়ারিং এ কাজ করব যে। সো আই ইউজ টু ওয়ার্ক ইন আ সিনিয়র সিটিজেন হাউস হোল্ড। ইট ওয়াজ লাইক সব মানে যারা সিনিয়র সিটিজেন বলতে 80 অ্যাবভ বা 70 অ্যাবভ, বাট দে কুডন্ট টেক কেয়ার অফ দেমসেলস, ওই জায়গায় তারা থাকতো। সো আমার মেইন কাজ ছিল যে all I had to do was give them a company, play jumbo with them and all those weird games, and talk to them. So that was my work. যদি এই যে এখন আর যারা লাইভে দেখছে, if any of them gets chance to go to America, I'm pretty sure they would be able to volunteer in pet shops because I think to me it's pretty fun. বিড়াল নিয়ে খেলা করা, কুকুর নিয়ে খেলা করা, আই মিন কার ভাল লাগবে না, আই গেস আমার খুবই মজা লাগতো। সো এইটা হলো কি আমার পড়াশোনা পাশ মিউজিক থিয়েটার করতাম, তারপরে যে পেট শপে আমি ভলেন্টিয়ারিং ছিলাম, এই। তো এটা হলো কি আমার স্কুল লাইফের পাশাপাশি আমি যে কাজগুলো করতাম। ইয়া, অ্যামেজিং। অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামটি হোস্ট করতে করতে আপনার কাছে এক্সপিরিয়েন্স গুলো শুনতে শুনতে অবভিয়াসলি অনেক বেশি মোটিভেটেড ফিল করছে যে বাংলাদেশে আমাদের যে হাই স্কুল এক্সপিরিয়েন্স থাকে ইউজুয়ালি, সো সেটা থেকে ইউএস হাই স্কুল এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট ইন ডিফারেন্ট অ্যাসপেক্টস। সো তার মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা ইজ ওয়ান অফ দ্য মেজর থিংস, বিকজ আমরা জানি যে ইভেন ইউএস কলেজেস গুলোতে দেখা যায় যে যারা একটা পার্টিকুলার অ্যাপ্লিকেন্ট যত বেশি তার হাই স্কুল লাইফে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার মানে তার কলেজ লাইফে তাকে মেজর সিলেকশন থেকে শুরু করে অনেক কিছুতে তাকে ইনফ্লুয়েন্স করছে। সো ডেফিনেটলি গেটিং ইনভলভ ইন these activities is very important to keep yourself productive and utilize all the resources that the US high schools are providing you. So সেটা তো গেল আমাদের এক্সট্রা কারিকুলার সম্পর্কে জানতে পেরেছি, অসাধারণ গল্প। সো বাংলাদেশ এবং আমেরিকান হাই স্কুলস এর যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর তফাৎটা তো আমরা জানতে পারলাম, বাট apart from extracurricular activities, I think there should be some other differences as well. So would you like to address some other differences which you noticed particularly যে যেটা ইউএস হাই স্কুলস থেকে বা বাংলাদেশি হাই স্কুলস থেকে ইউএস হাই স্কুলসে খানিকটা ডিফারেন্ট, বা যেখান থেকে আমরা কিছুটা শিখতে পারি বা ইম্প্রোভাইজ করতে পারি? সো আপুর কাছে যাওয়ার আগে আমি আমাদের আজকের সেকেন্ড গেস্ট শামর সুলক ভাইয়াকে ডেকে নিতে ডেকে নিতে চাই, এবং তিনি আমাদের সাথে সুদূর কানাডা থেকে জয়েন করেছেন। হি ইজ অলসো অ্যান ইয়েস অ্যালামনাই। হ্যালো ভাইয়া, দিস ইজ ইশরাক। হাউ আর ইউ ফিলিং? হাই ইশরাক, I'm alright. প্রথমত আমি অনেক সরি আমার দেরি হয়ে গেছে, কারণ হলো যে টাইম ইটস ওকে ভাই। ডিফারেন্স এর জন্য একটু আর কি আমার অন্য কাজের পর এটা করতে হবে। লাইক আমি অনেক হ্যাপি আজকে। আই এম গ্ল্যাড টু হ্যাভ লাইক আমি গত বছরও এডভাইভের সাথে একটা লাইভ প্রোগ্রাম করেছিলাম, এন্ড আমি হ্যাপি যে আমাকে আবার ডাকা হয়েছে, এন্ড I'm looking forward to share my experience
with fellow alumni and fellow participants, prospective participants. So যা যা কোয়েশ্চেন থাকবে আমি ট্রাই করব আমার মদতে যতটা পসিবল হয় সুন্দর করে আনসার করার। আহ, আপনারা কেমন আছেন আজকে? আসলে ভাইয়া খুব ভালো যাচ্ছে আজকের সেশনটি, এবং মেরিয়ান আপু অলরেডি ওনার অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যারা প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্ট আছে তাদের সঙ্গে, এবং আশা করি আমরা আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। মেরিয়ান আপু, ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন। আচ্ছা, সো দ্য মেজর ডিফারেন্সেস যেটা আমি খেয়াল করেছি যে ইউজুয়ালি আই ডোন্ট I just don't want to make any comments about Bangladeshi teachers, but in my opinion, the teachers in America, they usually, যদি নর্মাল টিচার 100% দেয়, আমার কাছে মনে হয়েছে যে আমেরিকান যারা টিচার তারা 120% দেয়, ইন মাই ওপিনিয়ন। ওয়াই ডু আই সে দ্যাট? বিকজ আমি একবার ভুল করে প্রি ক্যালকুলাস নিয়েছিলাম and I had no idea what that subject was, and the teacher was so determined to help me, মানে আমি রাতে 11টার সময় তাকে আমি হয়তো বিরক্ত করতেছিলাম যে টিচার, how do I do this, how do I do this, how do I do that, because I had literally no idea, and still the teacher was like, okay, I'm going to help you. So that was really heart touching, because I usually adore my teachers a lot, I usually respect them a lot, and এটা দেখে I was like, okay, I have that motivation to study and do better, I have to do it better, সো এইটা আমি একটা মেজর ডিফারেন্স দেখেছি আমেরিকান হাই স্কুলের মধ্যে। শামু ভাইয়া, হোয়াট ডিড ইউ সি? আমি রিলেট করতে পারি তোমার কাছে। আমার কাছেও মনে হয়েছিল যে ফর এক্সাম্পল বাংলাদেশি ক্লাসরুম সিনারিওটা, ইটস ভেরি লাইক টিচার স্টুডেন্ট রিলেশনশিপের চেয়ে ইউএসএ তে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা ইজ ভেরি ডিফারেন্ট। ওখানে কিভাবে বুঝাবো, বাট দ্য থিং ইজ ওখানে ইটস মোর ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। সো টিচাররাও তাদের এটা করতেই হয় যে স্টুডেন্টদের সাথে আরো ইন্টারঅ্যাক্ট করে লাইক কমিউনিকেশনটা বাড়িয়ে স্টুডেন্টদের ইন্টারেস্ট করে। কারণ বাংলাদেশে দ্য থিং ইজ কারেন্ট সিচুয়েশন ইটস মোর সিলেবাস ওরিয়েন্টেড, যে একটা সিলেবাস আছে একটা স্টুডেন্টের, পরীক্ষার জন্য এটা পড়তে হবে, সো ওইটাতেই লাইক ম্যাক্সিমাম ফোকাস। But USA, what I experienced was teachers gave it their all to make it a life lesson for me. So আমি যাতে ওই স্কিলটা আমার ডেইলি লাইফেও ইউটিলাইজ করতে পারি। সো ওভাবে ইন্টারঅ্যাক্টিভ ছিল যাতে আমি লাইক দে ওয়ার মেকিং শিওর যে আই আন্ডারস্টুড ইট। আমি একটা টাস্ক দিল, ওটা আমার প্রবলেম হলে দে আর গোনা কাম আপ টু মি এন্ড আমাকে বুঝাবে ওটা ভালো করে, আরো ইন্টারঅ্যাক্টিভ করে, আরো ইন্টারেস্টিং করার জন্য। সো আমার কাছে ওইটা অনেক ভালো লেগেছে ইউএসএ থাকার সময়, যে আমি একটা জিনিস বুঝলাম না, এখন আমার যে কোর্স ইনস্ট্রাক্টর বা কোর্সের টিচার, সে হলো সে এত ইনফ্লুয়েন্স করতে, লাইক দে আর ইনফ্লুয়েন্সিং মাই টেক অন এডুকেশন অ্যাজ আ হোল, রাইট? সো ওইটা অনেক ইন্টারঅ্যাক্টিভ ছিল, অনেক লাইক ওপেন কমিউনিকেশন, এন্ড কাউকে ওর কোনো লাইক ফর এক্সাম্পল দ্য ফ্রেজ যেটা আমরা সবাই অন্তত একবার শুনেছি জীবনে, ফ্রম আ টিচার, there are no stupid questions, ওইটা অ্যাকচুয়ালি like that was actually practiced over there, like you could ask anything and they would try their best to answer your questions. I Yeah, had a exactly. fun experience about it. Sorry, Yeah. I just want to share this one. It was like in my biology class. তো আমাদের usually একটা বেঞ্চমার্কের মতন এক্সাম হতো। It's like, it was an exam যে সব স্কুলের গ্রেডস এই জায়গায় আর কি কম্পেয়ার করা হতো। So our teacher was like, তোমরা যদি বেঞ্চমার্কে highest grade পাও তাহলে there is gonna be a breakfast treat from me. And আমি বলতেছি কি মজা করতেছে, ব্রেকফাস্ট খাওয়াবে মানে কি ক্লাসের মধ্যে? It was like, it প্রশ্নই আসে না আমার। আমি তো এটা কোনোদিন আমি তো এক্সপিরিয়েন্সই করি না। আমি তো, ইট ওয়াজ লাইক আই ওয়াজ সো শক। তারপর আই ওয়াজ লাইক, ও হোয়াটএভার, আমি আমার মতো দিলাম, এক্সাম দিলাম, এন্ড উই ডিড প্রিটি গুড, মানে ইট ওয়াজ প্রিটি গুড, এন্ড টিচার ওয়াজ লাইক, ওকে দেন দেয়ার ইজ লাইক অ্যান ব্রেকফাস্ট ট্রিট ফর মি। পরের দিন ঠিকই সে ব্রেকফাস্ট নিয়ে আসছে আমাদের জন্য, এন্ড আই ওয়াজ সো শকড। আমি কি হইলো এটা, ইট ওয়াজ লাইক, আই ডোন্ট নো, আই ওয়াজ রিয়েলি হ্যাপি, আই গেস। অ্যাকচুয়ালি আমি আপনাদের দুজন থেকে শুনতে শুনতে মনে হচ্ছে কেন আমি অ্যাপ্লাই করলাম না। তো সাচ লাভলি এক্সপিরিয়েন্সেস আপনারা দুজনেই শেয়ার করেছেন।
So obviously, student-teacher relationships are very important at high schools as well as colleges to make the learning environment more interactive. So আমরা আশা করব যে আমাদের বাংলাদেশি হাই স্কুলগুলোতে এই জিনিসটাকে আরো বেশি ইনকর্পোরেট করা হবে ইন দ্য কামিং ডেজ, সো দ্যাট আমাদের স্টুডেন্টরা যেন আমাদের স্টুডেন্টদের ইন্টেলেকচুয়াল কিউরিওসিটিটা যেন আরো বেড়ে যায়। সো অবভিয়াসলি হাই স্কুল লাইফে অনেক ছোটখাটো বিষয়ে আমাদের অনেক বেশি কিউরিওসিটি থাকে। সো টিচারদেরকে যদি আমরা সেই জিনিসটা জিজ্ঞেস করতে না পারি, আমাদের মনের মধ্যে থেকে যায় জিনিসটা, যার কারণে আমরা অনেক জিনিস হয়তো এক্সপ্রেস করতে পারি না। তো শ্যামু ভাইয়া, আপনার কাছে তো ইন্ট্রোডাক্টরি প্রশ্নগুলো করাই হলো না। সো আপনার কাছে প্রথমেই জেনে নিতে চাই যে আপনার সাথে ইয়েস প্রোগ্রামের পরিচয় কখন হয় এবং কিভাবে হয়? হাউ ডিড ইউ গেট থ্রু দ্য প্রসেস, এবং জার্নিটা কেমন ছিল? আমার ইয়াসের অ্যাপ্লিকেশন প্রসেসটা বলবো অন্যদের থেকে একটু উইয়ার্ড ছিল। কারণ প্রথমত আমি অ্যাকচুয়ালি ইয়াস প্রোগ্রামের ব্যাপারে এখন যেরকম যে পরিমাণে ইয়াস প্রোগ্রামের প্রমোশন হয়, যেভাবে হাই স্কুল স্টুডেন্টরা 15 থেকে 17 বছরের রেঞ্জে সবাই মোটামুটি একটা আইডিয়া থাকে যে আচ্ছা দেয়ার ইজ আ ইয়াস প্রোগ্রাম এন্ড ইয়াস প্রোগ্রামে এই হয়। আমার ওই কোনো লাইক আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইয়াস প্রোগ্রাম। সো আমার এক বন্ধু ছিল, ও হলো আমি অ্যাপ্লাই করার আগের বছর অ্যাপ্লাই করেছিল, কিন্তু ইয়াসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য ওর হয়নি। So he was the one who pushed me to apply. এখন যখন এটার ব্যাপারে শুনেছি আমি কনসার্ন ছিলাম যে এক বছরের জন্য আমাকে ইউএসএ পাঠিয়ে দেবে, তাও কোনো টাকা নেবে না, কিছু না, এটা কেমনে হয়? বিকজ the environment I was used to, like nothing was free, right? Like কেউ আরেকজনকে এত টাকা খরচ করে আমাকে কেন নিয়ে যাবে ওখানে? Like এটা ওদের লাইক অন্য কিছু মনে হয়, মেবি there is like a hidden connection বা কিছু। বাট না, আমার ওই ফ্রেন্ড আমাকে অনেক পুশ করেছে যে না না তুই এটা অ্যাপ্লাই কর, এটা তোর জন্য অনেক ভালো হবে। and I hope like he was actually rooting for me because like আমার প্যারেন্টস কেউই এটা নিয়ে কোনো ধারণা ছিল না। তো অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে ওই দেখলাম যে আচ্ছা ফার্স্ট রাউন্ড পার হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড হয়ে গেল, থার্ড রাউন্ড পরে লাস্টের দিয়ে ফোর্থ রাউন্ডের পরে যেটা হলো ফাইনাল একটা ইন্টারভিউ হয়, ওইটার পর একটা বড় একটা গ্যাপ হয় আনটিল ইউ নো যে আচ্ছা তুমি সিলেক্টেড হয়েছো কিনা। এখন আমি যেহেতু বললাম যে এই প্রোগ্রামটা নিয়ে অত আইডিয়া ছিল না, প্রথম অত এক্সাইটমেন্টও ছিল না, যে মনে হয় আচ্ছা করলাম, আমার ফ্রেন্ড বলছে করতে, আরো কয়েকজন করেছে, আচ্ছা আমি করি, কি হবে, না হলে তো কিছু কোনো লস নেই। পরে আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট দ্যাট, যে এত লাইক একটু বড় গ্যাপটা ছিল, তো আমি ভুলে গেছি যে আচ্ছা আমি অ্যাপ্লাই করছি, আমার অ্যাপ্লিকেশন ওখানে এখনো পেন্ডিং। পরে যখন আমি জানতে পেরেছি যে আচ্ছা আই গট সিলেক্টেড, অনেক ওইটা আরো উইয়ার্ড একটা ইয়ে ছিল। আমি হলো একটা দাওয়াতে ছিলাম, এখন লাইক আমাকে যে আমার ইয়েস প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি বা কিছু, এটা নিয়ে কোনো আইডিয়া নেই। হঠাৎ করে একটা ফোন আসে অ্যারাউন্ড বিকাল সন্ধ্যাবেলা, ইয়েস অফিস থেকে, ইয়েস আইএনবিডির অফিস থেকে একটা আই থিঙ্ক সিনিয়র অ্যালামনাই আমাকে কল দিয়ে প্রথমে ইন্টারাকশনটা ফানি ছিল যে আর ইউ সমস্যা লোক, আমি লাইক হ্যাঁ, তারপর হলো তুমি একটু কোথাও বসো, লাইক উই হ্যাভ সাম নিউজ ফর ইউ। এখন আই ওয়াজ ভেরি কনফিউজড। আচ্ছা আমাকে বলেও নাই যে এটা ইয়েস প্রোগ্রামের অফিস থেকে, তুমি সিলেক্টেড হয়েছো অ্যাজ আ ফাইনালিস্ট, তুমি এখানে যাবা। এন্ড আই ওয়াজ নট এট অল প্রিপেয়ার্ড ফর ইট। আমি একটা দাওয়াতে একটা রিলেটিভের বাসায় গিয়ে ওখানে আমি লাইক ডিনার করার সময় আমাকে একজন ফোন দিয়ে বলছে যে আমি হলো আগামী বছর 1 বছরের জন্য ইউএস চলে যাব, তাও ফ্রিতে। তারপর এত কালচারাল একটা লাইক 29 জন খালি সিলেক্টেড হয় আউট অফ 1000 আমার ব্যাচের সময়। সো দ্যাট ওয়াজ লাইক লেস দেন 5% একটা অ্যাকসেপ্টেন্স রেট। সো আমার ওটা প্রসেস করতে অনেক টাইম লেগে গেছে যে আমি সিলেক্টেড হয়েছি। তারপর লাইক আমি তাকে বারবার জিজ্ঞেস করি যে লাইক ডু ইউ হ্যাভ দ্য রাইট নাম্বার। তারপর লাইক it was very like funny and like very sudden for me, but এরপর কয়েকদিনের মাঝে like ইয়াসের অফিসের সাথে এই প্রোগ্রামে যাওয়া নিয়ে এত ইন্টারাকশন হয়েছে, my life changed forever afterwards. এক্স্যাক্টলি। সো প্রসপেক্টিভ অ্যাপ্লিকেন্টস যারা দেখছো, সো শুনে রেখো ভাইদের থেকে এক্সপিরিয়েন্স গুলো। অবভিয়াসলি তোমাদের যখন হয়ে যাবে, তোমরা যখন সাকসেসফুল হবা, তখন তোমরাও হয়তো আশা করি এভাবে শেয়ার করতে পারবা। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস ভাইয়া। সো আমি মানে আপনার কাছে ওখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করেছেন, অবভিয়াসলি ওয়াজ রিয়েলি ভ্যালুয়েবল ফর ইউ। সো
সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি একটু বলতেন, বা এখান থেকে যখন যাচ্ছিলেন সেই প্রিপারেশনটা কেমন ছিল? মেন্টাল প্রিপারেশন একটা ব্যাপার আছে, যেহেতু একটা ডিফারেন্ট কালচারে গিয়ে আমাদেরকে কোপ করতে হয়। সো কালচার শকেরও একটা ব্যাপার থাকতে পারে, যেহেতু অনেক অনেক ডিফারেন্ট কালচার। সো এত আর্লি একটা স্টেজ অফ লাইফে গিয়ে এ ধরনের কালচারাল শককে কিভাবে কোপ করা, বা ওখানের সাথে কিভাবে তাদের মানিয়ে নেওয়া, এবং ট্রাই টু এক্সেল, মানে ওখানে যেসব অ্যাক্টিভিটিস করছি সেখানে ভালো করা। সো এই সব মিলায় জিনিসটা কেমনে যায়, এবং কি ধরনের একটা মেন্টাল প্রিপারেশন রাখা উচিত যারা অ্যাপ্লিকেন্টস আছে তাদের? হ্যাঁ, আমি বলবো যেহেতু আপনি বললেন কালচার শকের ব্যাপারটা, এরকম ইয়াস, লাইক সিনিয়র, আমি যখন অ্যাপ্লিকেন্ট, খালি একটা পার্টিসিপেন্ট, আমার মাত্র সিলেকশন হয়েছে, আমি আমি এখন ফাইনালিস্ট। এখন আমি তো কোনো প্রিপারেশন নেই, আই ডোন্ট নো লাইক what is the life like over there as an international exchange student. So yes অফিস থেকে আইএনবিডি অফিস, যেটা যে আইএনবিডি যে অর্গানাইজেশনটা ইয়েস প্রোগ্রাম হোস্ট করে বাংলাদেশে, তারা হলো অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ ওরিয়েন্টেশনস আমাদের জন্য অ্যারেঞ্জ করে থাকে। লাইক এভরি ইয়ার নতুন ফাইনালিস্টদের জন্য ওরিয়েন্টেশন। আমাদের ছিল 3 দিনের একটা ওরিয়েন্টেশন ঢাকার বাইরে একটা জায়গায়। ওখানে 3 দিনে এত লাইক ইনফরমেশন একসাথে প্রসেস করা এন্ড লাইক এত ইন্টারঅ্যাক্টিভ ভাবে, ইট ওয়াজ ভেরি ফান। আমার যে বাকি যে 28টা ফাইনালিস্ট ছিল আমার সাথে, সবার সাথে আমাদের একটা ভালো একটা বন্ডিং হচ্ছে, সবাই এভরিওয়ানস এক্সাইটেড, রাইট? কেউই এই জিনিসটা আগে এক্সপিরিয়েন্স করেনি, এন্ড সবাইকে এরকম জানানো হচ্ছে যে আচ্ছা বলেও একটা জিনিস আছে, ওখানে গিয়ে ইউর লিভিং উইথ আ হোস্ট ফ্যামিলি, তাদের সাথে কিরকম একটা বন্ড আস্তে আস্তে ওটা ডেভেলপ হয়। এগুলো নিয়ে জাস্ট লাইক লার্ন করার থেকে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করার জাম্পটা এত বড়, বিকজ নো ওয়ান ক্যান অ্যাকচুয়ালি ফুললি প্রিপেয়ার ইউ ফর দিস। সো আমি যখন প্রথম প্রথম গেলাম, আমার তো অনেক জেট ল্যাগড, লাইক বাট লাইক এত জেট ল্যাগ, ঘুমিয়ে পড়তেছি লাইক গাড়িতে বসে বসে। আমার এয়ারপোর্ট থেকে আমার হোস্ট ফ্যামিলি সেই বেলুনস, সাইন্স এগুলা করে আমার জন্য অনেক লাইক একটা ওয়েলকামিং একটা, লাইক দে গ্রিটেড মি, লাইক এত ওয়ার্ম একটা গ্রিটিং ছিল। ওইটা দেখে আমি লাইক দে ডোন্ট ইভেন নো মি, আমার সাথে তাদের জীবনে আগে কথাও হয়নি, দেখাও হয়নি, এন্ড তারা আমাকে হোস্ট করার জন্য এত এক্সাইটেড। সো দ্যাট ওয়াজ আ ভেরি ওয়েলকামিং ফিলিং। তারপর এয়ারপোর্ট থেকে বাসা যাওয়ার পথটায় লাইক সব দিকে তাকিয়ে আছি, লাইক কত ডিফারেন্ট, লাইক দ্যাট ওয়াজ লাইক ওয়েস্টার্ন যে কান্ট্রি হিসাবে আমাদের যে সবার একটা আইডিয়া থাকে বাংলাদেশে, লাইক ওইটা আমি লাইক আমার সামনাসামনি দেখতেছি যে আচ্ছা এখানে গাড়ি ঘোড়া, গাড়ি টাড়ি এরকম চলে, এখানে লাইক রোডস গুলা এরকম, এত ওপেন স্পেস এন্ড এভরিথিং। এটা লাইক নো ওয়ান ক্যান প্রিপেয়ার ইউ ফর ইট। মুভিজ টুভিজে যাই দেখা হয়, কিন্তু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা একটা ডিফারেন্ট। পরে যখন হোস্ট ফ্যামিলির বাসায় গেলাম, বাসায় দেখলাম প্রথম প্রথম একটা অনেক সাররিয়াল একটা ফিলিং, যে আগামী 1 বছর আমি এরকম লাইক র্যান্ডম চিনি না আননোন পিপলের সাথে থাকবো, একটা আননোন একটা জায়গায়, আননোন বাসায়। লাইক হাউ এম আই গোনা অ্যাডাপ্ট টু দিস, তারা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, লাইক আমি কিভাবে অ্যাডজাস্ট করবো। প্রথম কয়েকদিন অনেক কনফিউশন ছিল যে আচ্ছা এম আই ডুইং দিস রাইট, আমি এই কাজটা করতেছি, এটা কি লাইক এম আই অ্যালাউড টু ডু ইট, বা এম আই লাইক ক্যান আই হেল্প দেম আউট ইন এনি ওয়ে। লাইক আমার যেরকম পার্সোনালি লাইক গ্র্যাটিটিউড ওয়াজ লাইক থ্রু দ্য রুফ, যে আমি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাকে ফ্রিতে 1 বছরের জন্য, লাইক মাই হোস্ট ফ্যামিলি দে আর নট গেটিং এনিথিং ইন রিটার্ন, তারা আমাকে হোস্ট করতেছে, তাদের একটা ওরকম খরচ আছে। তারপর তারা কিভাবে অনেক কেয়ারিং এন্ড আমাকে একটা লাইক ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্ট বাসায়, যে আমাকে তারা তাদের ফ্যামিলির মধ্যেই লাইক একটা ফ্যামিলির একটা পার্টি করে ফেলছে লাইক উইদিন আ ডে। সো ওইটা হলো অনেক ওয়েলকামিং একটা ফিলিং ছিল, যে প্রথম প্রথম অনেক কিছু নিয়ে আন্ডারস্ট্যান্ড, কালচার শক যেটা বললেন, যে হ্যাঁ আচ্ছা ইটস লাইক বাংলাদেশে যেরকম, ফর এক্সাম্পল আমার লাইক প্রাইমারি কালচার শক ওয়াজ, আমি ছিলাম সেন্ট ক্লাউড উইসকনসিনে। ওটা হলো ইটস নট আ ভেরি বিগ সিটি, ওটা হলো আউটস্কার্টস এর দিকে, ইটস কাইন্ড অফ লাইক আ স্মল টাউন। আমাদের কিন্তু জায়গাটা অনেক সুন্দর, ইটস লাইক অনেক ওপেন স্পেস, অনেক লাইক সানসেটস গুলো অনেক নাইস। লাইক বাংলাদেশের তো আর কি, বাংলাদেশ যেরকম ঢাকা শহর ফর এক্সাম্পল, ইটস আ কনক্রিট জঙ্গল, বাট আমার একটা কি এরকম মেজর সিটি থেকে একদম আউটস্কার্টস এর একটা কান্ট্রি লাইফে লাইক ট্রানজিশনটা ওয়াজ আ হিউজ স্টেপ।
বাট ইট ওয়াজ লাইক এত পিসফুল লাইক লেগেছে ওখানে গিয়ে যে আচ্ছা আমি সিটির দৌড়াদৌড়ির থেকে একদম একটা কান্ট্রি সাইডের একটা পিসফুল একটা এনভায়রনমেন্টে গেছি। মেজর শক ওয়াজ যে মানুষই নাই ওখানে। বাংলাদেশ ঢাকা শহরে যেখানেই যাবে না মানুষ ভরা, লাইক ইউ ক্যান নট গো সামওয়্যার ইন ঢাকা ওয়্যার দেয়ার আরন্ট এনি পিপল। বাট আমার যেরকম পুরা উইসকনসিনের যে পার্টটা ছিলাম, সেন্ট ক্লাউড উইসকনসিন, ছোট একটা আর কি টাউন, এন্ড ওই টাউনের পপুলেশন ওয়াজ লেস দেন 1000। লাইক আই কুডন্ট প্রসেস ইট যে একটা বিশাল একটা এরকম একটা এলাকায় 1000-এর কম মানুষ কেমনে থাকে। ওখানে গিয়ে কোথাও মানুষই নেই, রাস্তাঘাটে চলতেছে খালি গাড়ি, কোনো লাইক আশেপাশে যে দোকান টোকান থাকবে, বিল্ডিংস থাকবে, বিল্ডিং এ মানুষ থাকবে, ওরকম ওই ওভার পপুলেটেড ওভার ক্রাউডেড ওই ফিলিংটা হয় না, যে আচ্ছা ক্লস্ট্রোফোবিক লাগে না। সো ওইটা একটা বিশাল শক ছিল যে মানুষ কই এখানে। তারপর আস্তে আস্তে I got used to it and I started appreciating it. So আস্তে আস্তে কালচার শকটা যেরকম এখনো it's been about 4 years since I've been back from my exchange program, and যে বন্ডটা আমার হোস্ট ফ্যামিলি আর ওই হোস্ট কমিউনিটির সাথে হয়েছে, তাদের সাথে আমার যেরকম হোস্ট ফ্যামিলি বা ইউএস হাই স্কুলের ফ্রেন্ডস, তাদের সাথে আমার এখনো কথা হয়। সো আমার এখনো তাদের সাথে রেগুলার আইদার অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেসেজ বা আমার হোস্ট ফ্যামিলির সাথে ভিডিও কলস অফেন হয়। তাদের সাথে ওই বন্ডটা যেটা ওখানে ক্রিয়েট হয়েছে, দ্যাটস গোনা লাস্ট মি ফর এভার। এন্ড আমি ওইটা লাইক যত অ্যাপ্রিসিয়েশন আছে ওটা এর চেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করা সম্ভব না। এত ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আর সবার লাইক ইন্ডিভিজুয়াল 29 ক্যান্ডিডেটস যারা গিয়েছে, সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, নাথিং ইজ কম্পারেবল। যে আচ্ছা আমি যেরকম একটা আউটস্কার্টের লাইক কান্ট্রি সাইডে থেকেছি, আরেকজন আমার একটা ব্যাচমেট ধরেন সে নিউ ইয়র্ক সিটিতে থেকেছে বা শিকাগোতে থেকেছে, একদম মেজর সিটির, ওখানে তার লাইফস্টাইলটা যেরকম ডিফারেন্ট ছিল, তার এক্সচেঞ্জ রেটটা ডিফারেন্ট ছিল, আমারটা ওরকম ডিফারেন্ট ছিল। সো নাথিং ইজ কম্পারেবল, লাইক দ্য এক্সপিরিয়েন্সেস আমি ওখানে গ্যাদার করেছি, দোজ আর ইউনিক টু মি। এন্ড ওইভাবেই কালচার শকটা যেভাবে আস্তে আস্তে চলে গিয়েছে, and আমি হলো একটা অ্যাকসেপ্টেন্স এসেছে আর কি ওখানকার লাইফস্টাইলে। সো দ্যাটস হোয়াট আই উড লাইক টু সে অ্যাবাউট দ্যাট, লাইক অনেক ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট ছিল। সত্যি অসাধারণ অ্যাকচুয়ালি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর ওখানে গিয়ে ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সো টু ওভারকাম অল দোজ চ্যালেঞ্জেস ডেফিনেটলি মেন্টাল রেসিলিয়েন্স যেমন লাগে, আহ, তার পাশাপাশি যেখানে যাচ্ছি আমি তারাও যদি ওয়েলকামিং হয়, প্রসেসটা বা ট্রানজিশনটা আরো স্মুথ হয়ে যায়। সো অবভিয়াসলি ইয়েস ইজ ডুইং অ্যামেজিং ইন দিস থিং। অ্যান্ড আমি মেরিয়ান আপুর কাছে জানতে চাইবো যে শামু ভাইয়া তো বললো যে তিনি উইসকনসিনে থাকতেন, স্মল সিটি, যেখানে তার ইয়েস তার সে বাংলাদেশে তার আপনার যে ইয়েসে অ্যাপ্লিকেন্টস ছিল 1000-এর মতো ছিল বললেন, তার থেকেও কম উইসকনসিনের ওই যে সেন্ট ক্লাউডের পপুলেশন। সো মেরিয়ান আপুর কাছে জানতে চাইবো আপনার স্টেট এক্সপিরিয়েন্সটা কি ছিল। আপনি তো টেনেসিতে ছিলেন। আই নো দ্যাট টেনেসি ইজ আ ভেরি গ্রিন প্লেস, unlike the Rocky Mountains at Colorado. So টেনেসি এক্সপিরিয়েন্সটা কি ছিল এবং হাউ ওয়াজ টেনেসি? টেনেসি মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে জানি তো। ইয়া। আচ্ছা, সো আমি ফার্স্ট একটা মজার কাহিনী বলতে চাই অ্যাবাউট দ্য কালচারাল শক। একটা শর্ট একটা কাহিনী। সেটা হলো যখন আমি ফার্স্ট আমার হোস্ট মমের সাথে কথা বলা শুরু করেছিলাম, she asked me if I liked chocolate mint ice cream. এই কথা শুনে আমার ফার্স্টে মাথায় আসছে সেন্টার ফ্রেশ কি আইসক্রিম দিয়ে খাওয়া পসিবল? বিকজ ওইটা তো মিন্টের মতনই, এন্ড শি ওয়াজ লাইক আইসক্রিম, আমি এটা কিভাবে সম্ভব? সো ইট ওয়াজ লাইক আ নিউ থিং টু মি। বাট যখন ওখানে গিয়ে ট্রাই করলাম, আই ওয়াজ লাইক না, কম্বিনেশনটা ভালো আছে। বাট প্রথমে ভয় লাগছিল, এটা ঠিক যে হাও ইমাজিনই করতে পারতেছিলাম না। আর আই when I landed in Tennessee, আমার হোস্ট মমকে দেখে আমি কান্না করে দিছিলাম। I don't know why it felt home. আমি তাকে হাগ করে I was crying. I was waiting to see you and everything. And she cried for me too. আমাকে আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি, আমার কষ্ট লাগছে দেখে আপনি কাঁদতেছেন কেন? মানে এত ওয়ার্ম ছিল উনি। তো টেনেসিতে গিয়ে মজার একটা কাহিনী আমি বলি। যেহেতু আপনি আগে মেনশন করলেন যে ওই জায়গায় মাউন্টেন্স ছিল, এন্ড প্রিটি মাচ এভরিওয়ান ড্রাইভ মানে হাঁটার কোনো অপশন ওই জায়গায় ছিল না। ইভেন ড্রাইভ করে জিমে যায়, তারা জিম করতো, বাট তারা ড্রাইভ করে জিমে যেত।
সো আমার হোস্ট মম আর কি আমাকে লাইক অ্যাস্ক করতেছে যে হোয়াট ইউ গোনা ডু ইফ ইউ মিস দ্য স্কুল বাস। আমি তাকে বলে আমি হাইটা যাব স্কুলে। সে লিটারালি ক্র্যাকড আপ। মানে সে সে আর আমার হোস্ট হোস্ট সিস্টার ছিল, তারা দুজনই হাসতেছে। আমি ওখানে দাঁড়ায় তাকায় রয়েছি তাদের মুখের দিকে, বিকজ আমি বাংলাদেশে বলছি হাইটেই তো স্কুলে যাই, হোয়াটস রং উইথ হাঁটা ইউনো। পরে যখন আমি স্কুল বাসে উঠলাম, তখন দেখতেছি আমি একটা পাহাড়ের উপর দিয়ে আমি আমার স্কুলে যেতেছি, and I wanted to walk all that way. I don't know how would I do that, and I finally found a reason why they were laughing at me. মানে হিউজ একটা ডিস্টেন্স, পাহাড় বেয়ে উঠে এদিক ওদিক দিয়ে গিয়ে একদম, ইট ওয়াজ লাইক হিউজ ডিস্টেন্স। ওই জায়গায় মানুষ ছিল, বাট ইট ওয়াজ এন লাইক শামু ভাইয়া যে একবার কম দেখাই যায় না এরকম না। মানে ইট ওয়াজ, দে ওয়ার ডিসেন্ট অ্যামাউন্ট অফ পিপল, বাট দে ওয়ার অল ফ্রেন্ডলি। মানে ইটস লাইক গ্রামে গেলে যেমন আমরা চিনি যে এইখানে কে থাকে ওখানে কে থাকে, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। যে I pretty much knew everyone over there, and everyone knew me because I was like an exchange student, the brown exchange student ওই জায়গায়। and everyone was like, hey, আমি শুনছি তোমাদের কান্ট্রিতে অনেক মশলা দিয়ে রান্না করে, সো তোমরা এত ঝাল কেমনে খাও? দ্যাট ওয়াজ লাইক দ্য পিক কোয়েশ্চেন, যে আমরা তো ঝাল কিভাবে খাই, আর আমি তো ঝাল খাই না। So I was like, how I don't know how to answer your question. It was pretty fun. And one of the things I can't forget is যে যখন, যেহেতু পাহাড়ি এরিয়া ছিল, so আমি পাহাড়ের দিকে থাকতাম না, আমি একটু নিচের দিকে থাকতাম, বাট আমরা পাহাড়ের উপর দিয়ে আমাদের যাতায়াতটা প্রচুর হতো। তো যখন আর কি ওই জায়গায় বৃষ্টি যেহেতু হতো, যখন ক্লাউড অনেক মানে একটু ভারী হয়ে যেত, আস্তে নিচে নেমে আসতো পাহাড়ের উপরে। এই যে আমরা ইমাজিন করি না যে যাই আমরা কটন ক্যান্ডির মতন মেঘ ধরো, ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। আমি আমার সামনেই দেখতে পাইতেছিলাম না, মনে হইতেছে কি গাড়ি নিয়ে আমি হাঁটতেছি, মানে এত আস্তে আস্তে যাইতেছিল। উই কুডন্ট সি এনিথিং, বাট ইট ওয়াজ লাইক কাভার্ড উইথ ক্লাউডস, লাইক ক্লাউডস এন্ড ক্লাউডস। বাট যখন ওখানে গেলাম, ইট ওয়াজ কুয়াশা আর কিচ্ছু না। But it was fun to watch the cloud come down on the mountain. It was pretty nice. I really loved it there. Amazing experience আপু। ডেফিনেটলি আপনি অনেক সুন্দর করে ডিসক্রাইব করছিলেন যে কনসেন্ট্রেশন আপনার দিকেই ছিল কমপ্লিটলি। সো ইয়া, লাভলি এক্সপিরিয়েন্সেস ফ্রম বোথ অফ ইউ। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে আরেকটি প্রশ্ন যাচ্ছিল যে সাপোজ ওয়ান অফ ইউর সিবলিং হু স্টাডিজ অ্যাট গ্রেড 7 asked you about the preparation of this program, যে ভাইয়া আহ, আমি এটা শুনেছি বা আজকের আমাদের এই ভাইবের প্রোগ্রামটা দেখেছি, তো আমি এখন থেকে কিভাবে প্রিপেয়ার হতে পারি? So when someone who is at grade 7 or 8 is asking you this question, so how do you answer that question? Like I have my sibling who asked me this question, যে ইয়েস প্রোগ্রামে যেতে চাই, wholesome experience, so আমি কিভাবে যেতে পারি? So since I am not an alumni, so I couldn't answer that to her properly. So আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, so that যারা এই শোটা দেখছে তারাও যেন জানতে পারে। ওকে, সো হ্যাঁ, গ্রেড 7-8 আগেই হলো আর কি আগে চেক করে নিতে হবে যে ইফ দ্য পার্সন যে অ্যাপ্লাই করতে চাচ্ছে, দ্য পার্সন হু ইজ ইন্টারেস্টেড, তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে নাকি। কারণ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য ইয়ার্স প্রোগ্রাম ইজ ভেরি ক্লিয়ার। একটা লাইক 15 to 17 ইয়ার ওল্ডের মধ্যে থাকতে হবে এজ রেঞ্জ, অ্যান্ড ওইটা হলো আর কি that is during the years program. So yes, like if you're like currently 17 and আপনি হলো ইয়েসে গেলেন, ওখানে গিয়ে যদি 18 হন, ওরকম কিছু হবে, লাইক আপনার পুরো এই প্রোগ্রামটা কমপ্লিশনের মধ্যে 15 to 17 হতে হবে। and how to prepare would be like hesitate করার কোনো ইয়ে নেই। if you এটা লাইক সবারই করা উচিত, লাইক যদি আর কি এটা সিলেক্টেড না হয়, there is nothing you're losing here, right? সো যদি বাইচে যেরকম আমার যেরকম ছিল, like I wasn't sure আমি এটা accepted হব কিনা, I wasn't even sure আমি যখন অ্যাপ্লাই করেছি যে আমি eligible কিনা, কিন্তু যখন করেছি it's like a different experience for you over there. কিন্তু যেভাবে প্রিপেয়ার করা উচিত would be like ওখানে যে কোয়েশ্চেন্স গুলো থাকে, যেরকম অনেক মেরিট ওয়াইজও থাকে, যে একটা যখন অ্যাপ্লিকেশন করতে হয় স্কুলের গ্রেডস দেখাতে হয়, ট্রান্সক্রিপ্টস দেখাতে হয় যে পাস্ট 3 গ্রেডস এর,
এখন if that's like up to the mark, if it's not too bad, like regular school work যেভাবে আছে ওইটাও যদি ভালো করে মন দিয়ে করে, and if you apply with that, that's gonna be fine. And I would say একটু নিজের কান্ট্রির ব্যাপারে নিজের এখানে ইয়েস প্রোগ্রামের গোল ইজ আরেকটা কান্ট্রিতে গিয়ে নিজের কালচারটা রিপ্রেজেন্ট করে, ইউর আ কালচারাল অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ অ্যাজ আ নেশন। সো এটা মেক শিওর করতে হবে যে ইউ অ্যাট লিস্ট নো সামথিং অ্যাবাউট বাংলাদেশ, রাইট? অনেকে আছে যাদের হতে পারে যে আর কি বাংলাদেশের কালচার বা ট্রেডিশনস এসব নিয়ে তেমনটা ধারণা নেই। এটা যদি একটু আর কি ইফ ইউ স্টাডি আপ অন ইট, যে আচ্ছা কয়েকটা জেনারেল নলেজ টপিকস অফ বাংলাদেশ, বা যে বাংলাদেশের যে ডিফারেন্ট ফেস্টিভ্যালস আমরা যেটা সেলিব্রেট করি, বাংলাদেশি নিউ ইয়ার ফর এক্সাম্পল, তারপর আমাদের যে বিজয় দিবস আছে ভিক্টরি ডে কয়েকদিন পর, কিছু মাস পর, তারপর হলো এরকম আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ওটার সিগনিফিকেন্স, লাইক বাংলাদেশি হিস্ট্রি নিয়ে হালকা লাইক জেনারেল নলেজ, যেটা আই এম শিওর সব স্টুডেন্টই স্কুলে কোনো না কোনো পর্যায়ে এটা শিখেছে। এগুলো নিয়ে যদি হালকা আর কি একটু ধারণা থাকে, যাতে আর কি দ্য মোটিভ হিয়ার ইজ if you know all of that, you can share all of that over there. ওখানে যাওয়ার পর যদি একটা স্টুডেন্ট যদি তার দেশের সম্পর্কে কিছু কোনো ধারণাই না থাকে, সে ওখানে গিয়ে তো আর কি কালচার রিপ্রেজেন্ট করতে পারবে না, তখন তো আর সে ফুললি কালচারাল অ্যাম্বাসেডর রোলটা ফুলফিল করতে পারবে না। সো আই উড সে একটু স্টাডি আপ অন দোজ, মেক শিওর ইউর গ্রেডস আর অল রাইট এট স্কুল। তারপর একটু আর কি আস্তে আস্তে কমিউনিকেশন স্কিলস গুলো বাড়াতে হয়, কারণ অনেক লাইক সিলেকশন প্রসেসে অনেক ইন্টারভিউজ হয়, ওগুলা লাইক দে অ্যাসেস যে কি রকম লাইক হাউ আর ইউ কমিউনিকেটিং অ্যাজ উইথ আ গ্রুপ, কিভাবে how are you discussing a topic, like what are your input on a like particular topic, আপনার নলেজ কি একটা পার্টিকুলার বাংলাদেশি কালচার অ্যাসপেক্টে। সো এগুলো নিয়ে একটু লাইক স্টাডি আপ অন দোজ, and like don't be hesitant, I would say. Like just apply. If you're eligible for it, why not apply? You're losing nothing. Yeah, so pro tip from Shamu Bhaiya, 7th and 8th graders who are watching this show, be confident, try to learn more about your country, and try to capitalize on the stage. Like you are literally getting the opportunity to represent your country at the international stage. So which is really an amazing opportunity. So get ready and be prepared for that, and definitely know more about your country so that you can share more about your country to the international students and the US high schoolers with whom you will be meeting out there. So Yes. definitely, yeah, these are the things which Shamo has shared with you guys. So yeah, so ভাইয়া আমার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আমার জানতে ইচ্ছা করতেছিল যে মানে এত আর্লি স্টেজে যখন আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন, বা আপনি যখন আপনার সাথে ফ্ল্যাগটা রাখছেন, ফ্ল্যাগটা বিয়ার করছেন, সো হোয়াট আর দ্য ফিলিংস, লাইক দ্য গুজবাম্পস? যেমন আমার পার্সোনালি যখন ন্যাশনাল টিমের খেলা হয়, তখন যখন ন্যাশনাল অ্যানথেমটা হয় মানে এট দ্য বিগিনিং, দ্যাট গিভস মি অ্যান অ্যামেজিং গুজবাম্পস, যে মানে আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচেস ফর মি। সো ইন দ্যাট কেস আপনারা যেটা ফিল্ড এক্সপিরিয়েন্স ছিল যে দেশকে রিপ্রেজেন্ট করা, সো সেই ফিলিংস গুলা কেমন ছিল এবং হাউ ইট ওয়েন্ট? যেটা like literal goosebumps, like all throughout the 10 months I was there, because আমার পার্সোনালি এটা মনে হতো যে আউট অফ এত মানুষ, লাইক এতগুলো স্টুডেন্টস যারা আমার বয়সী, তাদের মধ্যে থেকে লাইক জাস্ট 29 জনকে সিলেক্ট করেছে, আমিও তার মধ্যে একজন। তার মানে ইটস অবভিয়াসলি আ হিউজ রেসপন্সিবিলিটি, এন্ড ওটার প্রতি একটা অন্যরকম একটা অ্যাপ্রিসিয়েশন যে আচ্ছা আমি হলো এখন আমার কান্ট্রির একটা ফ্ল্যাগ বেয়ারার ইন দ্যাট নেশন, লাইক ইন আ ডিফারেন্ট নেশন ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো আমার যে রেসপন্সিবিলিটিটা আছে, I would give it all I have to fulfill that responsibility. Like আমি তখন like after আমি হলো I started researching more about Bangladesh as a nation. আচ্ছা আমি কি বলতে পারি, কি like share করতে পারি, যাতে ওখানকার মানুষ আমার নেশন নিয়ে আরো ভালোভাবে আরো ইন ডেপথ একটা নলেজ like gain করতে পারবে, আর কিভাবে I would leave a positive impact. আমার আলটিমেট গোল ওখানে জাস্ট কালচার শেয়ার করে না, তো জাস্ট খালি ওটাই না, আমার হলো একটা ভালো একটা ইমপ্রেশন তাদের যাতে থাকে, বিকজ আমাকে যখন তারা মিট করছে ওখানে, আই এম আ ফরেন পার্সন ওভার দেয়ার,
তারা আমার কান্ট্রির ব্যাপারে যদি কোনো ধারণাই না থাকে, তারা তো আমার থেকেই জানতে পারবে। আমি যদি ভালোটা শেয়ার করতে পারি, আমি যদি ভালোভাবে গুছিয়ে ওটা শেয়ার করতে পারি যে আচ্ছা দিস ইজ মাই কান্ট্রি, এই কান্ট্রির হিস্ট্রি এরকম, আমরা এভাবে আমাদের লাইফস্টাইল, ওটা যদি আমি তাদের কাছে শেয়ার না করছি, হাউ আর দে নোয়িং অ্যাবাউট ইট? সো অনেক সাররিয়াল একটা কি ফিলিং, লিটারাল গুজবাম্পস যেটা বললাম। কারণ লাইক তোমার নিজের নিজের ব্যাপারে একটা লাইক একটা সেলফ অ্যাপ্রিসিয়েশন ক্রিয়েট হয় যে আচ্ছা I was selected for this. They like these people, they believe I can represent my culture over there. So ওই রেসপন্সিবিলিটিটা I tried my best to fulfill it to the extent I could. And ওইটা like it's a whole different warm একটা feeling. And অনেক like I would say like যখন ওটা হয়, ওখানে গিয়ে যখন নিজের কালচারটা রিপ্রেজেন্ট করছি, it's more patriotic, like you feel a lot more patriotic towards your nation. And অনেক warm একটা feeling, অনেক I would say like to who like anyone who hasn't experienced it before, like I would not trade it for anything. Yeah, lovely opportunity. Like to so those who are watching, the prospective applicants, go and make your country proud. So মেরিয়ান আপু এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, বা আপনার কালচার, আপনার থেকে ডেফিনেটলি কান্ট্রি রিপ্রেজেন্টেশনের ব্যাপারটাও জানতে চাইবো। And apart from that, how did you I mean give them the idea about your culture? Like what did you share with them? এবং যখন আপনি আমেরিকান হাই স্কুলে গিয়েছেন ফার্স্টলি, তারা কি জানতো কিছুটা বাংলাদেশ সম্পর্কে, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে স্পাইসেস এর কথাটা বা অন্য কিছু, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা কি বাংলাদেশের কালচার সম্পর্কে কতটুকু জানতো, বা আপনি তাদেরকে তার সম্পর্কে কিভাবে জানাতেন? আচ্ছা, আমি যে যে জায়গায় প্লেসড হয়েছিলাম ওই জায়গায় তারা বাংলাদেশের ব্যাপারে কিছু জানতো না। বিকজ আমাকে আমার হোস্ট মম জিজ্ঞাসা করেছিল যে হাউ ডু ইউ গো টু স্কুল বা হাউ ডু ইউ গো টু ওয়ান প্লেস টু আনাদার। আমি ইট ওয়াজ কাইন্ড অফ কনফিউজিং, আমাকে কিভাবে যাবো, আমি তো হেঁটেই যাই, ইট ওয়াজ নর্মাল থিং। আমি বলতেছি যে আই ওয়াক দেয়ার, একটা দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিছি। তারপরে সে আমাকে বললো কি, ও আই থট ইউ গো বাই ক্যামেলস। I literally cracked up. I'm like, wait a minute. মানে when I went there, আমি তখন তাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা কি বাংলাদেশের ব্যাপারে কিছুই জানেন না? তখন বলতেছে আমরা ইন্ডিয়া চিনি, কিন্তু আমি জানতাম না বাংলাদেশের ওটার পাশে। লাইক লিটারালি যতজনের সাথে দেখা হয়েছে, তুমি কি ইন্ডিয়া থেকে, তুমি কি ইন্ডিয়া থেকে, I'm like no, I'm not from India, I'm from Bangladesh. So it was pretty difficult for me to distinguish India from Bangladesh, but I finally managed it by our 6 seasons, because একমাত্র বাংলাদেশে 6টা ঋতু আছে, ইন্ডিয়ার মধ্যে 6টা ঋতু নাই। এখন ওইটা কিভাবে করলাম, যখন ওই যে প্রেজেন্টেশন দেওয়ার একটা আমাদের একটা এডুকেশন উইক হয়, যে জায়গায় আমরা আমাদের বাংলাদেশের ব্যাপারে প্রেজেন্টেশন দিই। তো যখন এই প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছি, তখন আমি 6টা ঋতুর উপরে ভালোভাবে ইমফেসিস করছি যে এই ঋতুতে আমরা কাশফুলের মধ্যে যে ছবি তুলি, আমরা এই ঋতুতে আমরা এখানে যাই, আমরা ওই ঋতুতে আমরা ওইখানে যাই, বিকজ দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ডিস্টিংগুইশ আস ফ্রম দ্য ইন্ডিয়ান্স, এন্ড দে ওয়ার লাইক, ও আচ্ছা তাহলে ইন্ডিয়া এগুলো নাই? আই এম লাইক, নো, এটা ইন্ডিয়া নাই। সো দ্যাট ওয়াজ আ ভেরি ফান এক্সপিরিয়েন্স। প্লাস তারা ইন্ডিয়ার ব্যাপারে অনেক কিছু জানতো। সো বেসিক্যালি আমাদের স্পাইসেস কি এইসব ব্যাপারে মোটামুটি তাদের ধারণা ছিল। বিকজ when I was looking for Maggi masala in Tennessee, it's pretty embarrassing. They were like, oh হ্যাঁ আমি জানি একটা ইন্ডিয়ান শপ আছে এই জায়গায়, তুমি যে দেখতে পারো স্পাইসেস আছে কিনা। ইভেন আমি ওখানে গিয়ে একটা লাউও পাইছি। আমি লিটারালি লাউ কিনে বাসায় এসে মুরগির মাংস দিয়ে রান্না করে খাইছি। সো ইট ওয়াজ, যদিও আমি অনেকবার খাইছি এটা, বাট ইট ওয়াজ স্টিল নাইস, যে আমেরিকায় বসে লাউ দিয়ে খাইতেছি। And I would like to add something to that, if that's okay. যেটা হলো আর কি, it's not really always about India বা বাংলাদেশ, ইন্ডিয়াকে ওরা বেশি চিনে। We have to consider যে বাংলাদেশ is actually এখনো একটা ডেভেলপিং একটা নেশন, রাইট? So a lot of people don't know about বাংলাদেশ যেভাবে আর কি অন্যান্য ডেভেলপড নেশনস দের ব্যাপারে জানে। So যখন এরকম like the questions that might seem silly to us, ওইটা যদি আমরা ওইভাবে আর কি like সিলি ভাবেই নেই সবসময়, তাহলে the thing is they're not actually learning anything তখন। Like the questions they ask, those might be like genuine questions
যে তারা একটা নেশন নিয়ে জানে না, সো দে ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্যাট লাইফস্টাইল, যে আচ্ছা তোমরা এটা এভাবে কিভাবে করো, হাউ ইজ দ্যাট লাইক সো ডিফারেন্ট ফ্রম আমরা যেটা এখানে করতেছি। সো দ্য থিং ইজ like whenever someone gets a question like that, acha তোমার কাছে silly মনে হচ্ছে যে আচ্ছা এটা তো আমরা like general knowledge or common sense, but the thing is ওরা এটা নাও জানতে পারে। So I always try to take it as an opportunity to like teach someone else যে আচ্ছা like this is actually how it helps, like এটা এভাবে করলে like আমরা এভাবে করি, so that is our lifestyle, like at that way the other person who was asking the question তারা একটা like knowledge নিয়ে আর কি ফেরত যাচ্ছে, আচ্ছা now I know something I didn't, and তাছাড়াও it's more like they're gonna be more interested in you, you kind of opened another door to your life that they probably didn't know about. So ওইটা হলো আচ্ছা they're gonna be more interested, and তারা next time থেকে they're not gonna like যদি একটা question করলো আমি ওটা like আমার কাছে সিলি লাগলো, আমি যদি ওটা like দুষ্টামি করে মজা করে ওটা ওরকম ইম্পর্টেন্স না দেই, তাহলে the other person's gonna be discouraged the next time যে আচ্ছা এগুলো তো maybe it's a silly question, I shouldn't ask it, but যদি ওরকম ডিসকারেজ করা হয় তাহলে তো they're like not learning anything about your culture, right? So I always try to আমাকে একজন জিজ্ঞেস করেছে যে what type of cars do you guys have, like do you guys have cars, like yes আমরা এরকম like আমাদেরও like বাংলাদেশে ঢাকা শহরে বা বাংলাদেশ সব পার্টে like we do have like ওরকম motor vehicles, cars, but like তোমাদের আর আমাদের ডিফারেন্স হলো যে আমাদের স্টিয়ারিং হুইলটা অপোজিট সাইডে and we drive on the other side of the road. Now এখন হলো after I said that the other person they know about it, they've learned something, so they're gonna be more interested, আচ্ছা ও আমাকে আমি এটা ask করেছি, ও আমাকে সুন্দর করে এটা বুঝিয়ে দিয়েছে, I like got to learn something new, maybe I'll ask something else the next time and I'll get to learn more. So it's like a teaching opportunity for us and a learning opportunity for them, so I always look forward to it, whatever sort of question it was. Yeah, Yeah, I I completely remember agree with you. trying to sorry, Yeah, sorry. I I remember trying to go to the driver's seat instead of the passenger seat because the steering wheel different ছিল, and my hostess was like তুমি কি গাড়ি চালাবা? Yeah, exactly, Apu. I completely agree with both of you. Like being a student ambassador, cultural ambassador of your country, try to answer as many as questions they ask you, because questions গুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি, questions গুলো তো অলওয়েজ কোয়েশ্চেনে থেকে যাবে। So those won't be answered, আর তারাও আমাদের সম্পর্কে জানতে পারবে না। So being a cultural ambassador, we definitely should let them know about our country. So আমাদের আলোচনা চলতে থাকবে। So but কিছু কমেন্টস এসেছে কমেন্ট সেকশনে। So একজন জানতে চাচ্ছে মেহবুবা ফারিহা যে what were the essay topics that alumni faced in their time. So ফার্স্টে মেরিয়ান আপু যদি একটু বলতেন যে আপনি কি কি এসে টপিকস ফেস করেন বা আপনার সময় কি ছিল? Um, as far as I remember, it was pretty long time ago, probably এখন 3 বছর হয়ে গেছে, but it was kind of my career নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, like what I want to do after when I grow old, or what I see myself as in the future. So এরকম কোয়েশ্চেন ছিল। The thing is, it's not about the essay being easy or hard. It's like, do you know what you're gonna talk about, kind of thing. Okay, so topics do vary. It's not যে তোমার একটা syllabus দিয়ে দিতেছে and then you have to go through it and then write an essay. It's not like that. It's like having a general idea about who you are and what you want to do, or anything, like just like a general idea. I think it will be pretty easy to like write essays, I guess. Yeah, so what about শামু ভাইয়া, আপনার সময় কি ছিল এসে প্রপস? I would say here go the application process, the in-person essay writing. Another show, like the exam is called LTIS, English Language Test for International Students. So এটা এক এক সময় এক এক রকম topic থাকে. I wouldn't say like it's not a consistent thing. It's like different like variations. Like the essays are like not really ওরকম elaborate essays না. It's like English ability টাকে ওরা like assess করে আমাদের, and to kind of see like what is our take on the particular topics. So it's like different topics hote pare, but ultimately there's like অনেক short like description type, অনেক short essays, like I wouldn't say like এটা নিয়ে অত like tension করার কিছু নাই,
prospective applicants there. কারণ হলো if you know what you're writing, if you're confident about whatever information you're putting down on the paper, you should be fine. এটা তোমার English language skills, তারপর তোমার idea and assessment about a particular topic, যে এই topic নিয়ে আর কি যেটা for example they might ask you something about Marian যেভাবে বললো careers নিয়ে, তারপর something about Bangladeshi traditions maybe, or Bangladeshi traditions, culture, কোনো festival নিয়ে particularly, এগুলা নিয়ে আর কি you have to write something about it. It's like কিভাবে you're expressing yourself, like do you have the like sufficient English knowledge skills to address the topic, ওগুলাই assess করা হয়. It's like very short, আমার সময় তিনটা essay ছিল, in each were like maximum 100 words, so it's like very short. So ওটা নিয়ে আর কি অত টেনশন করে এই করার কোনো ইয়ে নেই. If you're confident about whatever you're writing and whatever information you've learned about, ঠিকঠাকই হয়ে যাবে. Yeah. So yeah, as Shama bhaiya shared, we have to self-reflect on ourselves, like who we are, what we want to do. So এইসব বিষয়ে আরো বেশি self-reflect করে you can easily answer those essay questions. So আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে যেতে চাই, which is আপু অ্যাপ্লিকেশন করার কয়দিন পরে ফোন আসতে পারে? তো মেরিয়ান আপু, would you want to take that? অ্যাপ্লিকেশনটা করার পরে we like the yes office usually go through your application, যে তোমার রেজাল্ট দেখে and your achievement and everything. তারপরে যদি ওইখান থেকে আপনার সিলেক্টেড হন, then you're gonna get an email যেটা কিনা বলবে যে when you're gonna get the call. So it is after you get your results from the preliminary selection process. So it might vary. It might take like a month or so. আচ্ছা, আর ভাইয়ার ক্ষেত্রে কেমন ছিল? কতদিন পর ফোন আসে? Final application পর আমি যেভাবে বললাম, like it really depends, like time to time, maybe like current COVID situation ও consideration রাখতে হবে like application processing এর time এ, but it is a very lengthy process. যেরকম ফাইনাল একদম রাউন্ডে গিয়ে ফাইনাল স্টেজ যখন application এর, it's like এত like যেরকম একদম ফার্স্ট আমার ইয়ারে we started with more than 1000 applicants, right, একদম ফার্স্ট রাউন্ডে, বাট ওটা আস্তে আস্তে গ্রুপটা ছোট হতে হতে একদম লাস্টে দিয়ে it's like very select few, তাদের মধ্যে থেকে একদম ফাইনালিস্ট সিলেক্ট করা হচ্ছে. সো তখন তো আর কি ইটস অ্যাকচুয়ালি আ ভেরি কমপ্লিকেটেড একটা, তাদের লাইক যারা সিলেকশন কমিটি, তাদের জন্য ইটস লাইক ভেরি অনেক প্রিসাইজ হতে হবে, অনেক ক্যালকুলেটিভ হতে হবে যে আচ্ছা ইটস লাইক তো একটা দিস প্রোগ্রাম ইজ আন্ডার দ্য US State Department, it has huge significance. So like applicants, candidates যে আমরা সিলেক্ট করব ওইটা তো অনেক প্রিসাইজ হতে হবে. সো ইট টেকস আপ আ লট অফ টাইম, অনেক ব্যাকগ্রাউন্ড চেকস, অনেক রকম, যেরকম ফাইনাল যে অ্যাপ্লিকেশনটা করতে হয় এট দ্য ভেরি এন্ড, ইট হ্যাড লাইক আমার সময় ইট ওয়াজ লাইক 26 pages বা এরকম, like I'm not completely sure কত লম্বা ছিল, বাট লাইক অনেক লম্বা একটা অ্যাপ্লিকেশন ছিল. ওইটা আমার সব রকম ইনফরমেশন দিতে হয়েছে, আমার ট্রান্সক্রিপ্টস থেকে শুরু করে আমার একটা like kind of ছোট একটা এসের মতো লিখতে হয়েছে টু মাই হোল like prospective host family. তারপর হলো ওখানে আমার লাইক মেডিকেল ব্যাকগ্রাউন্ড, যে আমার কিরকম ভ্যাকসিনস দেওয়া আছে, তারপর কোন শটস ছোটবেলায় দেওয়া হয়েছে, তারপর আমার ইউএস অ্যাপ্লিকেশন লাইক ইউএস ভিসার জন্য যদি অন্য লাইক ইউএস এর ইমিগ্রেশনের জন্য যদি আমার এক্সট্রা অ্যাডিশনাল কোনো লাইক শটস বা ভ্যাকসিনস নেওয়া লাগে, ওগুলো কোনগুলো, তারপর মেডিকেল ব্যাকগ্রাউন্ড, লাইক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, স্কুলিং ব্যাকগ্রাউন্ড, এগুলো সব নিয়ে লাইক ইটস আ হিউজ এলাবোরেট একটা অ্যাপ্লিকেশন. এন্ড ওইটা হলো খালি যে বাংলাদেশের সিলেকশন কমিটি সিলেক্ট করেছে তাও কিন্তু না, এটা হলো ইউএসএ তে যে গভর্নিং যে কমিটিটা যারা ইএস প্রোগ্রাম রান করছে, they actually have a lot of influence on this as well. So ওখান থেকে they actually have like, যেহেতু বললাম it's like not really just Bangladesh. Yes program is an active exchange program in more than 40 countries worldwide. So 40 countries থেকে বাংলাদেশ থেকে যেরকম 29 জন, তারপর অনেক কান্ট্রিজ এর এরকম লাইক ফাইনালিস্টের নাম্বারস ভ্যারি করে, সো কোথাও অনেক বেশি কোথাও অনেক কম, সো জাস্ট বাংলাদেশে জানাচ্ছে না,
সব কান্ট্রি মিলেই তো it's like the yes program is not just yes program in Bangladesh. It's like the whole yes program. So অনেক elaborate একটা selection process হয় to make sure যে the finalist that is selected can actually represent their culture like properly and like will benefit from the program and will benefit the program. Okay, yeah. আচ্ছা, I just want to clear one thing. আমি যেটার কথা বললাম, it's like the first selection process আর কি। Okay. Thank you, Bev, for sharing your experiences. So আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, দেখতেই পাচ্ছেন যে এসএ নিয়ে সবাই একটু কনসার্নড। So এসএ নিয়ে we have got another question which is in class এসএ রাইটিং এ কি আইএলস রাইটিং এর মতো করব or আর রাইটিং এ কি আইএলস এর টপিকেই প্রিপেয়ার হওয়া উচিত? I think ভাইয়া and আপু already answered these questions যে প্রম্পটসটা ভ্যারি করতে পারে year to year, so no fixed topics. But yeah, definitely prepare on how you are and what you want to do and all those your dreams and aspirations. So আমি আরেকটি কোয়েশ্চেন এসেছে which is আপু আমি বাংলা মিডিয়ামে থেকে আবার অ্যাপ্লাই করেছি, স্পিকিং কোয়ালিটি ওকে আছে, আমার রাইটিং অর্ডিনারি, আমার স্টাডি এক্সেপশন। তো আপু যদি একটু শর্ট সেন্টেন্সে শর্টলি একটু যদি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতেন যে কিভাবে লিখলে তার এসেটা এক্সেপশনাল হবে। All I would say about this to be yourself. If you wanna fake something, মানে যদি যেহেতু এসে টপিক গুলা it varies, ঠিক আছে, what you think এটা তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো ওইটার উপরে ফোকাস করো। If you write anything fake, যেমন ধরো ফেক বলতে you don't feel it, ঠিক আছে, you don't know if it's right or wrong, ওইরকম করে যাও না। এক্সেপশনাল করতে গেলে না, you just have to be yourself when you're answering such questions. I think that's the main thing. Yeah, thank you আপু। So আমরা অনেকটা অনুষ্ঠানের শেষের দিকে আছি। সো ওয়ান লাস্ট কোয়েশ্চেন যেটা আমি আপনাদের দুজনকে জিজ্ঞেস করতে চাই, একটু শর্টলি যদি দুটো কোয়েশ্চেনে আপনারা দুজন অ্যান্সার করবেন আশা করি। সো কোয়েশ্চেনগুলো প্র্যাকটিকুলারলি আমার ইন্টেলেকচুয়াল কিউরিয়াসিটি থেকে আসছে যে সো আপনারা যে এত লম্বা একটা সময় সেখানে কাটাচ্ছেন, সো ডেফিনেটলি ওখানে আমেরিকান একটা হাই স্কুলে পড়ছেন, সো তারা আপনাদেরকে কলেজ এক্সপিরিয়েন্সের জন্য কিভাবে প্রিপেয়ার করে এবং ইউএস কলেজেস গুলোতে যাওয়ার জন্য বা ইউএসএ তে কলেজ ইউনিভার্সিটিকে কলেজ বলে যারা জানেন না তাদের জন্য, সো ইউএস ইউনিভার্সিটিস গুলোতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা সেসব বিষয়ে আপনাদেরকে তারা হাই স্কুল থেকে কতটুকু সাপোর্ট করে বা আপনাদেরকে সেসব সম্পর্কে কিভাবে জানায় বা শেখায়? সো ফার্স্ট অফ অল শামু ভাইয়া আপনার কাছে জানতে চাই শর্ট। About that, আমি বলবো যে ফার্স্ট অফ অল যে ইয়াস প্রোগ্রামটা ইটস ফর হাই স্কুল স্টুডেন্টস, সো এটা লাইক there is not a major focus on like universities ওখানে, but the experiences you gather in the US while studying over there and learning about the community, যে এক্সচেঞ্জের যেটা লাইক এক একটা ইন্ডিভিজুয়াল যে ক্যান্ডিডেটস যারা ফাইনালিস্ট যাবে তারা যেটা এক্সপিরিয়েন্স করবে, like I said, it was unique. And ওখানে থাকা অবস্থায় you get a lot of opportunity to volunteer in your community, to be a part of your community. And এগুলা you like খালি US applications বলবো না, like যে কোনো আর কি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে that can hold tremendous weight, যে you actually have such an extraordinary extracurricular activity তোমার লাইফে when you were just 16 or like 15, 16, 17. Like it holds major value. যেরকম আমি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনস করেছিলাম, সো আমার ইউনিভার্সিটি এসেস, তারপর ডিফারেন্ট এসেস থাকে ইউনিভার্সিটি লাইক ইউএসএ বা যে অন্যান্য কান্ট্রিজে যেগুলো অ্যাপ্লাই করেছি, আমার লাইক ইউনিভার্সিটি এসে তারপর অ্যাপ্লিকেশন অনেকটাই was like on yes programmer influenced ওখানে ছিল. I've talked about the experience I've gained as an individual while in the US as an international exchange program like student. So ওখানে যেটা হয়েছে যে আমি এটা নিয়ে লিখেছি, like
I was telling the application selection committee যে কিভাবে আমার লাইফের এই পার্টটা লাইক ইয়েস প্রোগ্রামের পার্টটা হাউ ইট ইম্প্যাক্টেড মি অ্যাজ আ পার্সন এন্ড আমার কিভাবে লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর দ্য কমিউনিটি সার্ভিস আই ওয়াজ ইনভলভড ইন, ইউএস এ থাকতেও তারপর ইউএস থেকে বাংলাদেশে এসেও আমি আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাথে অনেক লাইক কমিউনিটি সার্ভিস ইভেন্টস এ ভলান্টিয়ার করেছি। সো এই এক্সপিরিয়েন্সেস গুলো যেগুলো আমি গ্যাদার করেছি, দিজ আর অল লাইফ স্কিলস, দিজ আর নট জাস্ট আচ্ছা আমি একটা এক্সচেঞ্জ করতে গেছি ওখানে আমার স্কিল গুলা ইউটিলাইজ হয়েছে আর জীবনও ইউজ হয় নাই। না, যেরকম ইউএস থাকা অবস্থায় আই ওয়াজ ইন অ্যান আনফ্যামিলিয়ার একটা আননোন একটা এনভায়রনমেন্ট, রাইট? সো আমার হলো ওখানকার মানুষের সাথে মিশতে হয়েছে, ওখানকার লাইফস্টাইল নিয়ে জানতে পারছি, ওখানকার মানুষের সাথে আমি কমিউনিকেট করেছি। সো ওভাবে the skills I've like gained ওইটার থ্রুতে I showed it on my application as well যে these are the life skills I achieved, এই জায়গায় জায়গায় কমিউনিটি সার্ভিস করেছি, এভাবে I was involved in the community and as a lot of applicants might know যে যখন university applications for example internationally but like nationally like applications you can also talk about the community service like your volunteering experience, তারপর your like what like awards and achievements যেরকম yes program itself is an achievement, so all that already holds a lot of value. But তাছাড়া আমি ইউএস থাকা অবস্থায় যেরকম I have like US State Department এর একটা সার্টিফিকেশন আছে আমার যে I have completed 100 community service hours while in the US. তারপর বাংলাদেশে এসে আমার ইয়েস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে আমি অনেক রকম প্রজেক্টসে ইনভলভ ছিলাম। আমাদের অনেক এই কোভিড এর মাঝে অনেক অনলাইন ফান্ড রেজিং এন্ড কম্পিটিশনস অর লাইক অ্যাওয়ারনেস প্রজেক্টস ছিল। তারপর physically we did a lot of like food drives, clothes drives, তারপর in general like আমাদের অনেক ওয়ার্কশপসও ছিল, সেগুলো আমি ইনভলভ ছিলাম। সো ওই এক্সপিরিয়েন্স গুলা তো ইটস লাইক life skills basically the way what I was talking about. So ওগুলা অনেক weight carry করে when you're talking about this in your university applications. They actually get to know more about you যে আচ্ছা this person is actually really interested in being involved with the community, helping other people. Because একটা like university application যদি খালি স্কলারলি মেরিট নিয়েই হয় যে স্কুলে বা কলেজে কি করেছে সে, তার গ্রেডস কি, তাহলে ওই দ্যাট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর দে কনসিডার। তারা দেখে যে আচ্ছা এই স্টুডেন্টটার বা এই অ্যাপ্লিকেন্টটার লাইফ স্কিলস কিরকম আছে, লাইক হোয়াট হ্যাভ দে অ্যাচিভড হুইচ ইজ এক্সাম্পলারি, হুইচ ইজ এক্সেপশনাল ফ্রম আদার অ্যাপ্লিকেন্টস। সো আমি যেরকম ইন্টারন্যাশনালি লাইক এট দ্য রাইট এজ অফ লাইক 15-16 আমি আমার ফুল ফ্যামিলি সব ফ্রেন্ডস কে ছেড়ে আমি একটা আননোন একটা এনভায়রনমেন্টে গিয়েছি, ওখানে গিয়ে আই হ্যাড টু অ্যাডাপ্ট। সো অ্যাডাপ্টেবিলিটির একটা স্কিল আমার আছে ওখানে। তারপর ওখানে গিয়ে যে আমি কমিউনিকেট করেছি, ওখানকার কালচার শেয়ার করেছি, I have a lot of like I have gained a lot of experience of like public speaking and representing something like তারপর অনেক লিডারশিপ স্কিলসও হয় এই যে after you come back or when you're there like অনেক কমিউনিটি সার্ভিস প্রজেক্টস এর ইনভলভমেন্টে you gain leadership experience। তারপর হলো কিভাবে বলবো এটা like you gain appreciation towards your community, towards helping others, like আমি কিভাবে আরেকজনকে হেল্প করতে পারবো এই মেন্টালিটিটা গ্রো করে when you're doing community service, and এগুলা যখন পোর্ট্রে করা হয় university applications এ, those hold a lot of importance, a lot of significance. So that really helped me out university applications, so wherever it was, not just the US. So to summarize what Shamobh has said, যে exchange programটাতে not necessary যে US কলেজ অ্যাপ্লিকেশনটা শেখানো হয়, rather the exchange program itself is an amazing experience এবং এখানে you get to learn lots of things and definitely develop lots of character qualities as well, which eventually helps you in your applications process as well as helps develop you as a human being. So মেরিয়ান আপুর কাছে in brief জানতে চাইবো এই ব্যাপারটা সম্পর্কে। Can you repeat the question? Okay, sorry. So the question was যে আমেরিকান হাই স্কুলে যেহেতু আপনারা পড়েছেন, সো ইউএস কলেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা
তারা কতটুকু আপনাদেরকে সহযোগিতা করে, বা আপনারা সেখান থেকে ইউএস কলেজ অ্যাপ্লিকেশন সম্পর্কে কতটুকু জানেন, বা এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা আপনার অ্যাপ্লিকেশনে কতটুকু প্রভাব ফেলে? অল আই উড সে দিস যে এখন যেহেতু 29 স্টুডেন্টস বিভিন্ন স্টেটসে যাবে, so in that case it's different because there is like there's an officer specifically for guiding you through the university processes. তো যদি স্টুডেন্টরা যদি ইউনিভার্সিটিতে পড়তে চায় আর কিছু জানতে চায়, আই সাজেস্ট যাতে ওই স্পেসিফিক অফিসারের সাথে যে কথা বলে, বিকজ ইউজুয়ালি দে উড শো ইউ দ্য হোল প্রসেস এন্ড কি কি লাগবে না লাগবে সেই বলে দিবে। ইন মাই সিনারিও আই হ্যাড দিস ফেয়ার যেখানে সব ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভরা আসছে, আমি তাদের কাছ থেকে সবার কাছ থেকে ইমেল নিয়ে আসছি এবং আমি জিজ্ঞাসা করেছি যে হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ গাইজ এন্ড এভরিথিং। তো তারা আমাকে সব ইমেল দিয়ে দিয়েছে এন্ড স্টিল দে উড ইমেল মি অ্যাবাউট ডিফারেন্ট অফার্স এন্ড স্টাফ, সো ইট উইল ভ্যারি, বাট there is a what do you call it, like there's a person in every school যে কিনা um, will guide you with anything related to education and universities and schools also. Yeah, great. So we will wrap up the session. So before wrapping up, one last question to both of you, which is অ্যাপ্লিকেশন প্রসেসটা কখন থেকে শুরু করবে, এবং যারা অ্যাপ্লাই করছে, so what are the things they should keep in mind and how to prepare themselves? And the last words from you both of you. So Shamu bhai. আমি বলবো যে like preliminary rounder applications কিন্তু এখনো active. I think the applications are gonna close in a few days. Like I'm not sure of the exact date, but like if you haven't applied already, like what are you waiting for? There's like nothing holding you back here. Like there's nothing to lose. So as soon as possible, like the preliminary application is basically to make sure you fall under the eligibility criteria and everything. কয়েকটা documents দিতে হয়, ওগুলো আর কি ওরা just verify করে যে আচ্ছা this person actually qualifies for the program. So just start doing all of that. এটা এখন like it's not too late. So if there are like a few more days left for if the applications are open for a few more days, applications করে ফেলতে, and যা বললাম like just be yourself. There's nothing additional you need to do besides however you are. If you're qualified for it, you're gonna get selected. And if like এখনো like maybe like এরকম হতে পারে অনেকে এখনো eligible না, but like eligibility criteria পার করেছে, like let others know about it maybe, or like এখন যদি আর কি possible না হয়, try for next year, but like keep your options open. Like, it's not too late to apply, and if it like somehow works out, hopefully that's gonna be great for you. Exactly. Marian Apu. যারা এবার অ্যাপ্লাই করতে চাচ্ছো, আই উড সে হারি আপ বিকজ সময় নেই তেমন হাতে, and you will have plenty of time to think about it after the preliminary application process. And talking about mental preparation, keep in mind যে you might be the next Bangladesh ambassador in America, so general বাংলাদেশে কিছু জিনিসপত্র জেনে রেখো and mentally prepared থাকো to go to the US as an ambassador, and just keep this in mind যে there's nothing wrong or right, it's just different. So the applicants, look out for your deadlines, and try to craft the best application you can make. You can make it. Have that faith, and you will probably be here today, one day. So last remarks from both of you. আপনাদের কেমন লাগলো আজকে, এবং কেমন লাগছে এখন? I'm really happy to have been invited to your program. আমি গত বছরও মনে হয় অ্যাডভাইভের সাথে একটা ইভেন্ট করেছিলাম, and that was a tremendous success, and I hope আমি like সব questions answer করতে পেরেছি, and যারা prospective applicants তাদের অনেক questions answer হয়েছে. I would just want to say good luck, best of luck. I hope you apply, and I hope you're selected. Yeah, best exactly. of luck. It was fun. It was fun talking about Lao eating in America. It was fun. Yeah, exactly. So definitely, কখন যে এত লম্বা একটা সময় চলে গেল আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারিনি। So thank you both of you for joining us today, and আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য, এবং really had a wholesome time. আমি নিজেও ইয়েস প্রোগ্রাম সম্পর্কে খুব বেশি জানতাম না, so definitely got to know a lot of experiences from you guys. So thank you for sharing, and আশা করি আপনারা যারা দেখেছেন
আপনারা সকলে এনজয় করেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন তারাও হয়তো অবভিয়াসলি এই শোটি এনজয় করবেন এবং ভাইয়াদের কাছ থেকে এই রিমার্কেবল ইনসাইটস গুলো জানতে পারবেন ইয়েস প্রোগ্রাম সম্পর্কে। সো আর দেরি না করে আজকের মতো আমরা বিদায় নিতে যাচ্ছি। সো applicants, make your best application and go for it. Thank you everyone for joining. Bye bye. Have a good night. Good night. Thank you all.